কখনো ভাবতেও পারিনি জীবনে কখনো এরকম পরিস্থিতিতে পড়তে হবে। খালাতো বোনের বার্থডে পার্টিতে এসে এমন করে ফেঁসে যাব কখনো কল্পনা করতেও পারিনি। আজকে কোনো দোষ না করা সত্ত্বেও সবাই আমাকে ভুল বুঝছে। বাসার সবাই, আত্মীয় স্বজন, আব্বা আম্মু, খালামণি আরো অনেকেই আমাকে ডাইনিং রুমে দাঁড় করিয়ে রেখেছে। উল্টো সাইডে দাঁড়িয়ে আছে আমারই সিনিয়র খালাতো বোন, খালামণি। পিচ্চি মেয়ের বার্থডে পার্টিতে এসেছিলাম। বার্থডে পার্টিতে জয়েন করার জন্য এসে জীবনের সবচেয়ে বড় বাজে আর কঠিন পরিস্থিতির মুখোমুখি আজকে হতে হবে সেটা কখনো কল্পনা করতেও পারিনি। আমি আগে থেকে এসব আশ করা তো দূরের কথা, কখনো কল্পনাও করিনি। যদি বুঝতে পারতাম আজকে আমার সাথে এমন কিছু হবে তাহলে ভুলেও এ বাসাতে আসতাম না। খালামণির বাসায় যতবার এসেছি ততবারই মনে হয়েছে প্রেমা আপু আমাকে কিছু একটা বলতে চায়। আর কেন জানি সবসময় মেয়েটা আমার কাছে আসার চেষ্টা করে। কেন যে এরকমটা করে সেটা জানি না, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে আজকের এই ঘটনার পেছনে কি প্রেমা আপু জড়িত আছে। যদি প্রেমা আপু ইচ্ছে করে এরকমটা করে থাকে তাহলে আমার জীবনের সবচেয়ে বড় অপরাধী হয়ে থাকবে সে। জীবনে কখনো তাকে ক্ষমা করব না। এসব আমি কি ভাবছি? আমি শুধু শুধু প্রেমা আমাকে ভুল বলছি। তাহলে কি প্রেমা আপু সত্যিই নির্দোষ? আমার তো কিছুই মাথায় আসে না। নাকি সবটা সাজানো হয়েছে? কেন জানি সন্দেহ লাগছে মেয়েটাকে। এই মুহূর্তে প্রেমা আপু আমার সামনে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। আমি বুঝতে পারছি না ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে নাকি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। সবটা আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। পুরো শরীরটা অসাড় হয়ে আসে। কখন কিভাবে এরকমটা হলো সেটা আমি মনে করতেই পারছি না। যখন হোশ পেল অর্থাৎ ঘুম ভাঙলো তখন খেয়াল করছিলাম দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছি। সবাই আমাদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন কিছু দেখে যেন নিজের কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। কেমন বাজে আর অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হলো এমন একটা দিনে। আপনারা বুঝতে পারতেছেন না তো কিছুই? তাহলে চলেন বুঝে বলতেছি। প্রেমা আপু আমার থেকে বয়সে 2 বছরের সিনিয়র। মেয়েটা প্রচন্ড পরিমাণে রাগী আর জেদি, তবে মারাত্মক লেভেলের সুন্দরী। এলাকায় এমনিতেই এত নামডাক নেই। হাজারটা ছেলে ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে আর পেছনে ইট পেতে বসে আছে। প্রেমা আপুর তাদের কাউকে পছন্দ না। আমি যতবার খালামণিদের বাসায় এসেছি ততবার মেয়েটা আমাকে জ্বালিয়েছে। ছোটবেলা থেকে জ্বালাচ্ছে আমাকে, নাকি ও বিয়ে করবে। ছোটবেলা থেকেই আমি অন্য কারোর সাথে খেলতাম না, সবসময় আমাকে ওর সাথে খেলতে হতো। তারপর যখন থেকে বসতে শিখেছি তখন থেকে বলতে আরম্ভ করেছে প্রেমা আপু আমাকে বিয়ে করবে। মেয়েটা নাকি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়েই করবে না। কিন্তু যখন দুজনের বুদ্ধি হলো, অর্থাৎ ভালো মন্দের বিচার করতে শিখলাম, তখন থেকে মেয়েটা এসব কথা বলতো না, তবে আমার পেছনে লেগেছিল। ম্যাচিউর হওয়ার পরে যখন আমি ওকে আপু বলে ডাকতাম তখন মেয়েটা আমাকে বারবার বলতো আপু বলে যেন না ডাকি। প্রেমা আপু এসব কেন করে সেটা জানি না। আর আজকে কেন জানি এই মুহূর্তে মনে হচ্ছে সবকিছুতে একটা ঘাবলা আছে। এই ঘটনার জন্য প্রেমা আপুকে দায়ী মনে হলেও আবার পরক্ষণেই ভাবছে মেয়েটা কেন নিজের মান সম্মানটাকে এরকম বাজে পরিস্থিতির মুখে ফেলবে। বাসাভর্তি মেহমান, আত্মীয় স্বজন, প্রেমা আপুর আম্মু, আমার আব্বু আম্মু সবাই ডাইনিং রুমে উপস্থিত। আমি অন্য সাইডে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমার থেকে কিছুটা দূরে প্রেমা আপু চোখে পানি ফেলছে। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। মেয়েটার গায়ে ওড়না নেই, দেখেই বোঝা যাচ্ছে খুব বাজে কিছু একটা হয়েছে। কিছুক্ষণ আগে যখন ঘুম ভেঙেছিল তখন নিজের চোখেই দেখেছিলাম মেয়েটা আমাকে, আর আমি ওকে জড়িয়ে ধরে রেখেছি। আমি প্রেমাপুর রুমে আসলাম কি করে সেটাই ভেবে পাচ্ছি না। অবশ্য বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করার পর সকাল থেকে অনেকবার আপু রুমে এসেছে, কিন্তু সন্ধ্যায় কখন আপু রুমে আসলাম আর এরকম পরিস্থিতি ঘটলো সেটা নিজে জানি না। তাছাড়া ছোট খালাতো বোনের বার্থডে পার্টিতে তাহলে ওর রুমে কি করে আসলাম? তাহলে কি এসব প্রেমার আপুর প্ল্যান? না না, মেয়েটা কেন এরকমটা করবে? একটা মেয়ে নিজের সম্মানকে এতটা নিচে নামাবে কেন? যত সব আজে বাজে কথা ভাবছি। এর মাঝে আব্বু এসে আমার গালে কষে একটা থাপ্পড় বসালো। আমি মাথা নিচু করে নিলাম। আব্বু আরেকটা থাপ্পড় মারতেই পড়ে যেতে গিয়েও কোনো রকম নিজেকে সামলে নিলাম। সাথে সাথে খালামণি এসে আব্বুকে আটকে দিয়ে বলতে আরম্ভ করলো, ভাইজান, খামোখা ওর গায়ে হাত তুলে কি সমস্যার সমাধান হবে? দোষ তো ওদের দুজনেরই। ছেলেটাকে এভাবে মারলে কোনো কিছু সমাধান হবে না। যা করার আমাদের দুই পরিবারকে মিলেই করতে হবে। ছেলের উপর রাগ না দেখিয়ে এখন অন্তত ভাবুন মান সম্মানটা কি করে বাঁচানো যায়। মান সম্মানের আর কি বাকি আছে বলতো? এই ছেলেকে নিয়ে আমি কোথাও গিয়ে শান্তি পাই না। যেখানেই যাব
সেখানে কোনো না কোনো গন্ডগোল পাকাবে। বাসা থেকে ভালো ছেলেকে পাঠালো আপনার বোন, আর এখানে এসে কিনা এরকম একটা বদমাইশি করেছে। সব কিছুতেই ওর বাড়াবাড়ি, শেষে কিনা নিজের আপন খালাতো বোনের সাথে। ছি, এসব বাইরের মানুষ জানলে ছি ছি করবে। আমি ভাবতেই পারছি না তুই আমার সন্তান। আব্বু, বিশ্বাস করো, আমি এরকম কিছু করিনি। তোমরা আমাকে ভুল বুঝেছো। আমার ইচ্ছে ছিল না এরকম কিছু করার। তারপরে কি করে এসব কিছু হয়ে গেল আমি সেটা নিজেই বুঝতে পারিনি। হ্যাঁ, তুমি তো ছোট বাচ্চা, কখন কি হয়েছে সেটা বুঝতেও পারোনি। সবটা আপনা আপনিই হয়েছে। এত বাজে একটা কাজ তুমি কি করে করতে পারলে? আমার সন্তান হয়ে তুমি এত বাজে কথা কল্পনা করেছো, আমি সেটা ভাবতেও পারছি না। আমি সবসময় বলতাম আমার ছেলে দুষ্টু আর ফাজিল হলেও মন থেকে অনেক ভালো, অন্তত কারোর ক্ষতি করবে না। কিন্তু আজকে নিজের আপন খালাতো বোনেরই এত বড় একটা ক্ষতি কি করে তুমি করতে পারলে? আব্বু প্লিজ, আমার কথাগুলো বিশ্বাস করো। আমি তোমাদের কাউকে বোঝাতে পারছি না আমি এগুলো করতে চাইনি। আমি নিজেও জানি না আমি কখন প্রেমাপু রোমে আসলাম। আপু প্লিজ, তুমি চুপ করে থেকো না। তুমি বলো আমাদের মাঝে কিছু হয়নি। দেখো, সবাই আমাকে ভুল ভাবছে। আমার কথাতে মেয়েটা আরো জোরে কেঁদে উঠল। প্রেমার কাঁদার শব্দে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ও এমন করে কাঁদছে কেন? তাহলে কি সত্যি আমাদের মাঝে? না না, এসব কি করে হয়? আমি তো ভাবতেই পারছি না যে কখন আপুর রুমে আসলাম আর এইসব কিছু হলো। আমি চুপচাপ আপুর দিকে তাকিয়ে আছি। অসহায়ভাবে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। এর মাঝে আম্মু কাঁদতে কাঁদতে আব্বুকে বলতে লাগলো, ওগো ঈশান, ছোট মানুষ ভুল করে ফেলেছি, তুমি ওকে হার মেরো না। ভুল যখন করেছে তখন সমাধানও আসে, তাই সমাধানটা করো। দয়া করে আমার ছেলের গায়ে হাত দিও না। ছেলেটাকে এমন করে মারলে ও কষ্ট পাবে। সাইলা, তোমার ছেলে এখন কষ্ট পাবে? এসব করার আগে কি ওর একটাবারও মনে হয়নি যে ওর জন্য আমরা কষ্ট পেতে পারি? আজকে ওর জন্য সবাইকে এত বড় একটা অসম্মানের সম্মুখীন হতে হয়েছে। ওর জন্য ওই মেয়েটাকে আজকে কাঁদতে হচ্ছে। এখন কি হবে বলো? আমি কাউকে বোঝাতে পারছি না এই ঘটনার জন্য আমি দায়ী নই। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আব্বুর সামনে কিছু বললে হয়তোবা কানের নিচে আবার কয়েকটা পড়ে যাবে। কথাগুলো ভেবে চুপ করে আছি। কিছু বলার মতো সাহসী হচ্ছে না। এখন শুধু ভেবে চলেছি এসব কি থেকে কি হলো। দুজন একই সাথে একই রুমে গেলাম কি করে? তার উপর দুজন দুজনকে জড়িয়ে ধরে বা শুয়েছিলাম কেন? তাহলে কি এর মাঝে আপুর কোনো হাত আছে? কিন্তু মেয়েটার এরকম কান্নাকাটি দেখে এসব তো মনে হচ্ছে না। আমি বারবার আব্বু আম্মুকে বলার চেষ্টা করলাম আমি এমন কিছু করিনি, কিন্তু ওরা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। এক পর্যায়ে খালামণি খালুজানকে কল করলো। সব কিছু শোনার পর খালুজান কিছুক্ষণ মেয়ের দিকে রাগে চোখে আর আমার দিকে তাকিয়ে রইল। খালুজান প্রবাসী, তাই আমি এখনো এখানে বেঁচে আছি। না হলে যে গুন্ডা টাইপের লোক ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসার মতো মানুষ। কথাগুলো ভেবেই একটু স্বস্তি পেলাম, কিন্তু পরক্ষণে খালুজান যেটা বললো সেটা শোনার পর যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। কারণ খালাজান বলছিল, ভাইজান, আমি এত কিছু শুনতে চাই না। ঝামেলা আপনাদের ছেলের জন্য হয়েছে, তাই সমাধানও আপনাদেরই করতে হবে। এখানে আমার ফ্যামিলির সম্মানও জড়িত। আপনার সম্মান থাকবে কি না সেটা আমি জানতে চাই না। আজকে এই মুহূর্তে কাজী ডেকে ওদের দুজনের বিয়ে দিবেন। সম্মান যাওয়া তো দূরের কথা, একটা আঁচও যেন আমার পরিবারের উপর না আসে। বাইরের লোক যেন কিছু বলার সাহস না পায়, সেটার জন্য সবার মুখটা আগেই বন্ধ করে দিন। লোকটা কি বলছে সেটাই ভেবে উঠতে পারছি না। শেষে কিনা এই জেদি আর অহংকারী মেয়েটাকে আমার বিয়ে করতে হবে, তার উপর আবার বয়সেও বড়। কি করে থাকবো এর সাথে সেটাই ভাবছি। আব্বু ওকে কিছু বলতে যাব তার আগে রাগে চোখে আমার দিকে তাকালো। এতক্ষণ আব্বু খালুজানের সব কথা শুনলেও এবার খালামণির হাত থেকে ফোনটা নিয়ে সালাম দিয়ে কথা বলতে লাগলো। দুজনে কিছুক্ষণ বাদে হাসাহাসি করে কথা বলতে লাগলো। বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো। আব্বু কলটা কেটে দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সম্মান বাঁচাতে চাইলে এই মুহূর্তের জন্য বিয়েতে রাজি হয়ে যাবে। প্রেমাকে তোমার আজকে এক্ষুনি বিয়ে করতে হবে। যদি আমার ছেলে হয়ে থাকো তাহলে অন্তত এই কথাটা মানবে। আজকে তুমি যা করেছো তারপর সবটা মেনে নেওয়া ছাড়া তোমার হাতে আর কোনো উপায়ও নেই। বাইরের মানুষের মুখ বন্ধ করার জন্য হলেও দুজনে বিয়েটা আজকের হওয়া চাই।
আমি কি বলবো জানি না। এর মাঝে খালামণি প্রেমা আপুর সামনে আসতেই ঢঙ্গি মেয়ে খালামণিকে জড়িয়ে ধরলো আর কি যেন বলতে লাগলো। জোর করে আমার কাজিনগুলো আমাকে একটা রুমে এনে আটকে রাখলো। বিয়ের কিছু জিনিসপত্র এনে আমার সামনে রেখেছে। আম্মু আমাকে বলতে লাগলো, ভালো চাও তো বিয়েটা করে নাও, আর কোনো কথা বলিও না, তাহলে কিন্তু তোমার আব্বু আরও বেশি রেগে যাবে। প্রেমা ভালো মেয়ে, তুমি যেটা করেছো তারপরেও বিয়েটা করতে ও রাজি হয়েছে, তাই ভালোই ভালোই বিয়েটা করে নাও। প্রেমাকে আমার আগে থেকেই পছন্দ, তাছাড়া মেয়েটা আমাদেরই, তাই আমাদের মেয়ে আমাদের কাছে থাকবে। তোমরা যদি বলতে তোমরা দুজন দুজনকে পছন্দ করো, তাহলে অনেক আগেই তোমাদের বিয়ে দেওয়ার কথা চিন্তা করতাম। আজব, আমি বুঝতে পারছি না আম্মু এসব কি বলছে। আমার ওকে পছন্দ মানে? এসব আম্মুকে কে বললো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাহলে কি প্রেমা আপু কিছু বলেছে? না না, মেয়েটা যে পরিমাণে কান্নাকাটি করছে তাতে কি বলবে। জানি না কি হবে ভবিষ্যতে। এই মেয়েকে বউ হিসেবে ভাবার কথা আমি কল্পনাও করতে পারি না। যে পরিমাণে রাগী আর অভিমান আমার উপর দেখায় তাতে আমাকে একদিনেই শেষ করে ফেলবে। আম্মুকে বোঝানোর জন্য বললাম, আম্মু তোমরা বুঝতে চাইছো না কেন? আমি এরকম কিছু করিনি। খামাখা তোমরা আমাকে দোষারোপ করছো। আমি সত্যি এরকম কিছু করিনি, বিশ্বাস করো। আর কোনো কথা নয় আব্বু, এগুলো পরে রেডি হয়ে নাও, কাজই বসে আছে। ওদিকে প্রেমাও রেডি হয়ে গেছে, বিয়েটা হয়ে যাক তারপর এইসব কথা বলবে। তুমি এই বিয়ের জন্য যদি প্রেমাকে দোষারোপ করো আর ওর সাথে কোনো রকম বাজে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার আব্বু প্রচুর পরিমাণে রেগে যাবে। ভালোভাবে বলছি, বিয়েটা করে নাও আর সবটা মেনে নেওয়ার চেষ্টা করো। অন্যায় করেছো সেটা স্বীকার করো, এরপরও বারণ করতে থাকো তুমি কিছু করনি, তাহলে আমার থেকে খারাপ কেউ যে হবে না। কিছুক্ষণ বাদে আবারও আমার কাজিনগুলো এসে আমাকে ধরে বেঁধে ডাইনিং রুমে নিয়ে আসলো। খেয়াল করলাম প্রেমা বউ সাজে বসে আছে, তাও আবার আমারই সামনে। কাজে এবার আমাদেরকে সাইন করতে বললে প্রেমা আপু সাইন তো করে দিল, কিন্তু ফুপিয়ে ফুপিয়ে কাছে মেয়েটা। আমার এখনো মনে হচ্ছে এর এই কান্নার পেছনে কোনো রহস্য আছে। আমি চুপ করে আছি। আব্বা একটা ধমক দিতেই সাইন করে দিলাম। ব্যাস, বিয়ে হয়ে গেল। মেয়েটার কান্নাটা বিয়ের পর থেকেই থেমে গেছে। এখন মেয়েটার কাজে মাথায় একটা কথাই ঘুরতে লাগলো। এতক্ষণ চেষ্টা করেও কেউ প্রেমার কান্না থামাতে পারলো না, কিন্তু বিয়েটা হতেই ওর কান্নাটা থেমে গেল। যাই হোক, প্রেমাদের বাসাতে বেশ ভালোই আপ্যায়নের মধ্যে দিয়ে বিয়েটা শেষ হলো। বিয়ে শেষ হতেই আব্বু আম্মু আমি ওদের বাসা থেকে একেবারে ডিনার করে তারপর প্রেমাকে নিয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে তো আমার আরেক দফা অবাক হওয়ার উপক্রম হলো, কারণ আমার রুমটা সুন্দর করে সাজানো হয়েছে। মনে হচ্ছে আজকে এখানে আমাদের ফুলসজ্জা হবে। মনে হবে কি, বিয়েটা স্বাভাবিকভাবে হলে তো তাই হতো। আম্মু প্রেমাকে নিয়ে রুমের দিকে ঢুকে যেতেই আমি এসে ডাইনিং রুমে আব্বুর সামনে বসলাম। আব্বুর পা ধরে বলতে আরম্ভ করলাম, আব্বু বিশ্বাস করো, আমি তোমার ছেলে হয়ে এমন কাজ করতে পারি না। এসব অন্যায় আমার দ্বারা হবে না, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি সেটাই বুঝতে পারছি না। আব্বু কোনো কথা বললো না, আমার মাথায় হাত রাখলো, তারপর বলিয়ে দিয়ে বলল, যেটা হওয়ার হয়ে গেছে, এখন সবটা মেনে নেওয়ার চেষ্টা করো। আর হ্যাঁ, মেয়েটার সাথে কোনো রকম বাজে ব্যবহার করবে না বলে দিলাম, তাহলে কিন্তু সেটা তোমার জন্য খারাপ হবে। বিয়েটা নেওয়ার চেষ্টা করো, দরকার পড়লে একটু সময় নাও, কয়েকদিন বাদে অফিসে যাবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না, এসবের জন্য তোমার নিজেকে শুধরে নিতেই হবে। এখন একটু ম্যাচিউর হও, ভুলভাল কাজ করে আমাদেরকে তো বিপদে ফেললে। আজকে দেখলে তো কত বড় অসম্মানের মুখে পড়তে হচ্ছিল। ভাগ্যিস তোমার খালুজান বিয়ের কথাটা নিজেই বলেছিল, না হলে আর দেখতে হতো না। লোকটা যে পরিমাণে রাগী, আমাদেরকে একদম জেলের ভাত খাইয়েই ছাড়তো। কি করব? আব্বু আম্মুকে বোঝাতে পারলাম না আমি এরকম কোনো অন্যায় করিনি। একটু বাদে আম্মু এসে আমাকে জোর করে রুমের সামনে নিয়ে আসলো, তারপর ভেতরে ঢুকিয়ে দরজাটা আটকে দিল। আম্মু খুব ভালো করে জানে আমি রুমে আসবো না, তাই এমন জোর করে পাঠালো। আমি তো দুয়ে দুয়ে কিছুতেই চার করতে পারছি না। আচ্ছা, একটু মেলানোর চেষ্টা করে দেখি তো। সন্ধ্যায় যখন বার্থডে পার্টিটা ছিল তখন আমাকে কেউ একজন ডেকে বলেছিল প্রেমা আপু আমার জন্য অপেক্ষা করছে, মেয়েটা আমাকে কিছু বলতে চায়। আমি তখন প্রেমা আপুর রুমের সামনে এসেছিলাম, আর আসার পর দেখছিলাম রুমটা পুরো ফাঁকা, শুধু বেডের উপর প্রেমাপুর ফোনটা রাখা। আমি এসে যখন রুমের সামনে দাঁড়ালাম, হুট করে আমার মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো। এর মাঝে প্রেমা আপু এসেছিল, তারপর আমাকে কিছু বলতে গেলে আমার মাথাটা
আবারও কেমন যেন চক্কর দিয়ে উঠেছিল, আর কিছু মনে নেই। তারপর যখন জ্ঞান ফিরল তখন কি অবস্থার মধ্যে পড়তে হলো সেটা তো আপনারা জানেনই। কেন জানি কিছুতেই বাকিটা মেলাতে পারছি না। আচ্ছা, হঠাৎ করে মাথাটা চক্করই বা কেন দিল? আর আমি ঠিক না থাকলেও আপু তো ঠিক ছিল, তাহলে আমার কাছে এলোই বা কি করে? আর আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়েছিলামই বা কি করে? তাহলে কি প্রেমা পুরো মাথা ঘুরে গিয়েছিল? এগুলো কারো প্ল্যান করে করার ইচ্ছা ছিল না তো? এসব কি করে হলো? আমাকে সবটা জানতেই হবে। প্রেমা বিছানার মাঝখানে জড়সড়ো হয়ে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে কেমন করে যেন শাড়িটা খামচে ধরলো। লাইটের আলোতে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ওর সামনে গিয়ে গম্ভীর কণ্ঠে বলতে লাগলাম, আচ্ছা আপু, সত্যি করে একটা কথা বলো তো, তখন আমার মাথায় চক্কর দিয়েছিল, কিন্তু তোমার কি হয়েছিল যার জন্য তুমি আমার সাথে একই বেডে শুয়েছিলে? আমরা দুজন একই সাথে বেডে এলাম কি করে? নেইটা এবার কিছুক্ষণ চুপ করে থেকে উঠে এসে আমাকে সালাম করতে নিলে আমি ওকে ধরে ফেললাম, তারপর বেডে বসিয়ে দিলাম। আমার এই বিষয়টা পরিষ্কার হতে হবে। কেন জানি ওকে বউ বউ লাগছে না আমার কাছে। এই মুহূর্তে জীবনের সবচেয়ে বড় বোঝা মনে হচ্ছে। সামনে বসিয়ে দিয়ে এবার ওকে দুই হাতে জোর করে বললাম, প্লিজ আমাকে বলো কি হয়েছিল তখন? তুমি কোনো কিছুতেই বুঝতে পারোনি, তাহলে তুমি সব ইচ্ছে করে করেছো। কি এমন হয়েছিল যে তোমাকে আমার কাছে আসতে হলো? তুমি তো চাইলে রুমের দরজাটা খুলতে পারতে, তাহলে কেন এরকমটা করেছিলে? মেয়েটা চুপ করে রইল। আমি ধমকের সুরে বললাম, কি হলো বলো? আমার কিন্তু মনে হচ্ছে এর পেছনে তুমিই আছো। তুমি সব কিছু করেছো। আমি এসব সবাইকে বলতে বাধ্য হব। বলো তখন তোমার কি হয়েছিল? আমার কথাতে মেয়েটা কেঁপে উঠলো আর আমতা আমতা করে বলতে লাগলো, না মানে আসলে আমি এরকম কিছু জানি না, আমারও মাথাটা কেমন যেন ঘুরে গিয়েছিল। আর তারপরে তো একদম নাটক করবে না, সত্যি করে বলো, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি বুঝতে পারছি তোমরা সবাই আমাকে প্ল্যান করে ফাঁসিয়েছো। আমি এতটা বাজে ছেলে নই যে কারো সুযোগ নিব। হঠাৎ করে মাথাটা ঘুরে যেতেই পারে, তাই বলে তার সাথে একই বিছানায় থাকবো এতটা বাজে ছেলে আমি নই। আমাদের বিয়ে হয়নি, তাহলে রুমের দরজাটা কে আটকে দিয়েছিল? হ্যাঁ, তাহলে তোমার কেন মনে হয় নিজের রুম থেকে বেরিয়ে যাওয়া উচিত? আর তুমি ততক্ষণে কিনা সেখানে দাঁড়িয়েছিলে। মেয়েটা চুপ করে রইল আর আমতা আমতা করতে লাগলো। আমি আবার একটা ধমক দিতেই প্রেমা ফুপিয়ে কেঁদে উঠলো। তারপর হঠাৎ করে যেটা করলো সেটার জন্য মোটে পৌঁছেছিলাম না। আগে আবেগের বসে নাকি নাটক করে এমনটা করলো জানি না। মেয়েটা আমাকে হুট করেই জড়িয়ে ধরলো দুই হাতে, আমাকে আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলো। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করতে মেয়েটা আমাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, বিশ্বাস করো ঈশান, আমি এরকম কিছু করিনি। আমি তো জানতামই না আমাদের রুমের দরজাটা কেউ লক করেছিল। আর তুমি এখানে কি করে এলে? আমি তোমাকে ডেকেছিলাম ঠিকই, কথা বলার আগেই তো তুমি জ্ঞান হারালে। আর আমার মাথাটাও চক্কর দিয়ে উঠলো, আমিও বেডে পড়ে গিয়েছিলাম। তারপর ঘুম ভাঙতে এরকম অবস্থায় দেখলাম। তুমি আমাকে খামোখা সন্দেহ করছো, বিশ্বাস করো। হঠাৎ কি হলো ব্যাপারটা? মেয়েটা এত ভালো আর ভদ্র হলো কি করে? তার উপর আমাকে জড়িয়ে ধরে রেখেছে। জোর করে মেয়েটাকে ছাড়িয়ে নিলাম আর বললাম, একদম নাটক করবে না। তোমরা সবাই আমাকে ফাঁসিয়েছ। আমি অত বাজে ছেলে নই যে কারো রুমে কারো সাথে এইসব। ছি ছি ছি, আমার তো ভাবতেও অবাক লাগছে একই বেডে যার সাথে শুয়েছিলাম সে কিনা আমারই খালাতো বোন। ভাবতেই পারছি না যে মেয়েটা এতটা স্বাভাবিক হলো কি করে। ও আবারও ভ্যা ভ্যা করে কেঁদে উঠলো। আমি আবারও একটা ধমক দিয়ে বললাম, একদম ন্যাকামি করবে না, তোমার জন্যই সব হয়েছে। তুমি জেনে শুনে এরকমটা করেছো। বিশ্বাস করো ঈশান, আমি এমন কিচ্ছু করিনি। আর একবার যখন বিয়ে হয়ে গেছে আমি কি করে তোমার থেকে দূরে থাকবো? তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আম্মু আমাকে বুঝিয়েছে আমাদের বিয়ে হয়ে গেছে আর এখন থেকে তুমি আমার হাজব্যান্ড। আব্বু আমাকে বলেছে সবটা মেনে নেওয়ার জন্য, তাই তো আমি তোমার সাথে সবটা ঠিক করে নেওয়ার কথা বলেছি। আর তুমি আমাকে এমন করে বকাঝকা করছো। তোমার কর্মকাণ্ডে কিন্তু আমার সন্দেহ লাগছে। তার উপর তোমার সুরটা এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল কি করে? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। মেয়েটাকে ধমক দিয়ে উঠে বেলকনিতে চলে গেলাম। এখন কি থেকে কি করবো বুঝতে পারছি না। কিছুক্ষণ বাদে এসে যখনই একটা চাদর আর বালিশ নিয়ে নিজে শুতে নিব, তখনই মেয়েটা আমার হাত থেকে ওগুলো নিয়ে নিল আর আমার পাঞ্জাবির কলার ধরে টানতে টানতে একেবারে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। এ কি ব্যবহার! একটু আগেই তো ঠান্ডাভাবে কথা বলছিল মেয়েটা, কিন্তু এখন আবার এরকম রাগ দেখাচ্ছে কেন? আমি কিছু বোঝে ওঠার আগেই মেয়েটা আমার উপর উঠে পড়লো। আমার মুখের কাছে মুখ টেনে বলতে লাগলো, ভালোভাবে তোমার সাথে কথা বলছি দেখে তোমার নাটক বেড়ে গেছে, তাই না? তুমি আমাকে চেনো না? তুমি খুব ভালো করেই জানো আমি কতটা রাগী আর জেদি মেয়ে। আব্বু আম্মুর কথাতে আমি বিয়েটা মেনে নেওয়ার চেষ্টা করেছি, আর তুমি আমাকে ইগনোর করার চেষ্টা করছো। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আমার সাথেই তোকে সংসার করতে হবে, আমাকেই তোকে ভালোবাসতে হবে, অন্য কারোর দিকে তাকাতেই পারবি না।
এখন থেকে তুই আমার হাজব্যান্ড আর আমি তোর বউ। কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে। আমি শুধু খালু আর খালামণির কথা ভেবেই সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আব্বু আম্মুর কথাতেও আমার কিচ্ছু যায় আসতো না। ওদের কথা আর দুই পরিবারের কথা ভেবেই আমি ঠিক করেছি দুজনের মাঝে সবটা ঠিক করে নেব। একটু কেঁদেছি বলে তোর কি মনে হচ্ছে আমি সবটা ভুলে গেছি? তুই জোর করে আমার সাথে এমনটা করেছিস, আমার সম্মান নিয়ে খেলেছিস, সেটা কি আমার জানা নেই? তোকে তো আমি শেষ করে ফেলবো। এখন থেকে তুই আমার সাথেই থাকবি আর আমাকেই ভালোবাসবি। অন্য কারোর কথা চিন্তা করলেও না তোকে আমি খুন করে ফেলবো। মেয়েটা এক নাকারে কথাগুলো বলছে। রাগ হলো খুব। আমাকে পেয়েছিটা কি? হ্যাঁ, যখন যেটা ইচ্ছে তাই করবে। মেয়েটাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলাম। সাথে সাথে ও আমার ডান সাইডে পড়ে গেল। আমি উঠে এবার ওর উপর বসে পড়লাম। তারপর দুই হাত বিছানার সাথে চেপে ধরে রাগি চোখে তাকিয়ে থেকে বললাম, আমাকে তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি তোমার থেকে জুনিয়র বলে শক্তিতে তোমার থেকে কম কখনোই না। এতদিন যেটা হয়নি আছে কিন্তু সেটাই হবে। আমাকে রাগিয়ে দিও না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার কথাতে মেয়েটা কেমন জানি খানিকটা ভয় পেয়ে গেল আর আমদা আমদা করে বলতে লাগলো, কি 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 করতে চাইছো তুমি? কেন? একটু আগে যার জন্য দুজনকে ধরে বেঁধে বিয়ে দিল, আমার তো এখন সন্দেহ হচ্ছে তোমার এরকম কথাতে যে তুমি জোর করে আমার সাথে কিছু করলে কিনা। তুমি সত্যি করে বলো, না হলে কিন্তু আজকে সত্যি এরকম কিছু করতে বাধ্য হব। প্রেমা কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে ধাক্কা মেরে সাইডে ফেলে দিল। তারপর আবারও আমার উপরে উঠে গেল। এই করে কয়েকবার দুজন দুজনকে রাগী কণ্ঠে কথা শুনিয়েছি। যতবার যার পালা এসেছে কথা বলার ততবার সে উপরে উঠে বসেছে। একটা সময় আমি জোর করে মেয়েটাকে বেডের সাথে চেপে ধরলাম। আমি ওর অনেকটা কাছে চলে আসলাম। এবার আমি প্রেমার উপরে আর মেয়েটা আমার নিচে। কেমন যেন মায়াবী চোখে তাকিয়ে আছে, চোখে মুখে কেমন যেন একটা আকাঙ্ক্ষা তার ওপরে। জানি না কেন মেয়েটাকে আজকে এই মুহূর্তে আদরই লাগছে। নিজের বউ বলে কি এমন মনে হচ্ছে? কিন্তু রাগের মাথায় বললাম তো বউ বউ লাগছে না। রাগে আসে যেদিন মেয়েটাকে বউ বলে মানতে কষ্ট হবে, সময় লাগবে। হয়তোবা খালাতো বোন বলে বউ হিসেবে মেনে নিতে অনেক সময় লাগবে। মেয়েটা চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য চুপসে গেলাম। একটা সময় মেয়েটা কেমন যেন আমার ঘাড়ের উপর এক হাত রেখে আরেকটা হাত আমার চুলে রেখে চুলগুলো আঁকড়ে ধরলো। আমি কেমন জানি একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি। হঠাৎ করে ওর আবার কি হলো যে এমন করে আমার দিকে তাকিয়ে আছে? কিছু ভাবার আগেই যেটা ঘটলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। প্রেমা জোর করে আমার ঠোঁটের কাছে ওর মুখটা নিয়ে আসলো। তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা আমার ঠোঁটে ঠোঁট জোড়া ডোবালো। আমার আসলে কি হলো তখন জানি না। আমি ওকে বাধা দিতে পারলাম না। যেন 440 বোল্ডের একটা শক লাগলো। সাথে সাথে মেয়েটার নরম কোমল ঠোঁটের স্পর্শ পেয়ে যেন একদম কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। চুপচাপ আগের মতো মেয়েটার উপর শুয়ে আছি আর ও আমার ঠোঁটে আদর দিয়ে যাচ্ছে। আমি হারিয়ে যাচ্ছি কোথাও। মেয়েটা কিছুক্ষণ বাদে আমাকে ছেড়ে দিয়ে আমাকে নিজের ওপর থেকে সরিয়ে দিয়ে আমার বুকের মুখ গুজে দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কি হয়েছে, কখন ঘুমিয়েছি, কখন আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরেছি সেটা বলতেই পারবো না। পরদিন সকালে ঘুম ভাঙতেই তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করলাম, কারণ মেয়েটা আমাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর আমি ওকে বুকের সাথে চেপে ধরে রেখেছি। কখন এরকমটা হলো? রাতের কথাগুলো মনে করার চেষ্টা করলাম। মনে হতেই বুঝতে পারলাম রাতে এরকম কিছু করার পরেই হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম। অনুভূতির এক চরম সীমায় পৌঁছে গেছিলাম। চোখ জোড়া বন্ধ করে নিয়ে হয়তোবা সবটা অনুভব করতে করতে ঘুমিয়ে পড়েছি। প্রেমাকে এলোমেলো শাড়িতে আর অগোছালো চলে যেন একদম ঘুমপড়ির মতো লাগছে। মেয়েটা অসম্ভব রকমের কিউট, যে কোনো ছেলের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট মায়াবী। আর সেই মায়াবিনী মেয়েটা আমার বুকে ঘুমিয়ে আছে। ভাবলেই কেমন যেন ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। আবার পরক্ষণে যখন মনে হচ্ছে প্রেমার জন্যই আমাকে বিয়েটা করতে হয়েছে, ততবার রাগ হচ্ছে। আর যতই যাই হোক, এর সাথে আমার সংসার করতে হবে। তাতে যে আমার পুরো জীবনটা জ্বলে পড়ে ছারকার হয়ে যাবে সেটাই ভাবছি। মেয়েটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই বিরক্তিতে মেয়েটা নাক মুখ কেমন যেন কোচকে নিয়ে আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বুকের মধ্যে নাকটা গঁথে দিল। প্রেমার গরম নিঃশ্বাস বুকের মধ্যে পড়তেই আমি এলোমেলো হয়ে গেলাম। রাতের মতো ওকে আর বাধা দিতে পারলাম না। কতক্ষণ এমন করে শুয়ে আছি বলতে পারবো না। 9টার দিকে যখন ঘুম ভাঙলো তখন খেয়াল করলাম মেয়েটা আমাকে এখনো জড়িয়ে ধরে রেখেছে। আমি তাকাতেই মেয়েটা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। মেয়েটা কিছুক্ষণ চুপচাপ থেকে উঠে বসলো। ওই শাড়িটা এলোমেলো হয়ে গেছে, পেটের ওপর থেকে শাড়িটা সরে গেছে, বুকের উপরে আঁচলটাও নেই। প্রেমা তাড়াহুড়ো করে উঠে বুকের উপর শাড়িটা দিয়ে তারপর কোনো রকমে ওয়াশরুমে চলে গেল। একটু বাদে
তো যখন বের হলো তখন একটা নীলপরি দাঁড়িয়ে আছে আমার সামনে। মেয়েটা ডাইনিংয়ের সামনে গিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে বলতে লাগলো, শোনো, একদম গোসল করে বেরাবে, আর কোনো কথা শুনতে চাই না। যদি কেউ জিজ্ঞেস করে তখন কি বলবো? এখন দাঁড়িয়ে না থেকে যাও। কিছুক্ষণ চুপ করে রইলাম। এর মাঝে আম্মু এসে ডাকাডাকি করতে আমি উঠে গোসল করতে বেরোলাম। বাইরে আসেই দেখি প্রেমা আমার জন্য পাঞ্জাবি নিয়ে বসে আছে। আমি পাঞ্জাবি কেন পরবো জিজ্ঞেস করতে প্রেমা বলল, নিচে অনেক আত্মীয় স্বজন এসেছে, আর আজকে রিসেপশনের অনুষ্ঠান, সেই জন্যই তোমাকে পড়তে বলছি। এমন কথা না বাড়িয়ে পাঞ্জাবিটা পরে রেডি হও। আর আম্মু বলে গেছে নিচে যেতে। কেন আমি মেয়েটার কথা শুনছি নিজেও যায় না। একবার রুমে আসি, তারপর ওকে দেখাবো মজা। আমার সাথে নাটক করা, তাই না? খাওয়া দাওয়া করে সবার সাথে কিছুক্ষণ কথা বললাম। দুপুর হতেই রুমে চলে আসলাম। এসে বিছানায় একটু গাটা এড়িয়ে দিলাম। ক্লান্তিকর পরিস্থিতিতে আছি, ক্লান্তিতে তো লাগবেই। এতগুলো ধকল কাল আমার উপর দিয়ে গেছে, আর তার উপর কালকে রাতে প্রেমা যে ডোসা দিয়েছে আমাকে, তাতে আমার বেহাল দশা। আমি কিছু বলতেও পারছি না আর করতেও পারছি না। কিছুক্ষণ বাদে যখন প্রেমা এসে আমার সামনে বসলো, আমি ওকে দেখে মুখটা ঘুরে নিলাম। তখন প্রেমা বলতে লাগলো, একদম বাচ্চাদের মতো ফেস করে রেখেছো কেন? কথা বলো, বকাঝকা করো। কি জানতে চাও জিজ্ঞেস করো, তারপর এরকম চুপ করে থেকো না। দেখো ঈশান, আমি বিয়েটা মেনে নিতে চাইছি, আর তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো। আমি বিয়েটা মেনে নিতে পারলে তুমি কেন মেনে নিতে পারবে না? এসব তুমি বেকার, তাতে আমার একটুও যায় আসে না। তোমার আব্বুর যা আছে তাতেই আমাদের চলে যাবে। তাছাড়া দরকার পড়লে আমি জব করে সংসারটা চালাবো। তারপরেও চুপ করে থেকো না। আমার কি ভুল বলো, যার জন্য তুমি আমাকে মেনে নিতে পারছো না? সেটা বলো। এত কিছুর পরও আমি বিয়েটা মেনে নেওয়ার চেষ্টা করছি, আর তুমি আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছো কেন? আপনার কাছে এতটা সহজ মনে হচ্ছে সবকিছু, হঠাৎ করে বিয়েটা হলো। আপনার কাছে এতটা সহজ মনে হচ্ছে সবকিছু, হঠাৎ করে বিয়েটা হলো, আর আপনি মেনেও নিলেন। আপনার কাছে মনে হচ্ছে সবকিছু এতটাই সহজ। আপনি আমার থেকে বয়সে বড়, কি করে আপনাকে বউ হিসেবে মেনে নেব আমি? আপনার মতো একটা রাগী আর জেদি মেয়েকে আমি বউ হিসেবে কখনোই ভাবতে পারি না। কি করে আপনার সাথে সংসার করব আমি? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। সবাই বলল, আর আপনিও বিয়েতে রাজি হয়ে গেলেন। আমি তো ভেবেই পাচ্ছি না আপনি আমাকে কেন বিয়ে করতে গেলেন। সারাদিন আমার সাথে আপনার লেগেই থাকে, আর হুটহাট করে সবাই দুজনকে একসাথে রুমে দেখলো, আর তাতে আপনি বিয়েতে রাজি হয়ে গেলেন। আমি ভাবতেই পারছি না আপনি কেন বিয়েটা। ভালোবাসি আমি তোকে, ভালোবেসেই বিয়ে করেছি। আর কিছু শুনতে চাস? কথাগুলো প্রেমা জোরেই চিৎকার করে পড়ল, যার জন্য আমি খানিকটা থতমত খেয়ে গেলাম। মেয়েটার চোখ জোড়ার আগে লাল হয়ে আছে। কিছুক্ষণ যাবৎ মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো। তারপর একটা সময় আমার একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, ঈশান, ছোটবেলা থেকেই তোকে ভালোবেসে এসেছি, তোকে চেয়েছি, কিন্তু কখনো কাউকে বলতে পারিনি। এত এত ছেলে আমার পিছনে ঘোরার পরও আমি কখনো কাউকে সুযোগ দিইনি। আমি শুধু চেয়েছি তোর বউ হতে। তারপর যখন তোকে কিছু বলবো তার আগেই এসব হয়ে গেল। আমি তোকে এমন করে চাইনি ঈশান, অন্যভাবে চেয়েছিলাম। ভেবেছিলাম সবার সম্মতিতে আমাদের বিয়ে হবে। বিয়েটা হলো, কিন্তু এরকম বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে। আর তুই আমাকে এতটা ছোট ভাবছিস যে আমি এরকম কিছু করে ফেলবো, সেটাই ভেবে নিয়েছিস। বিশ্বাস কর, আমি এমন কিচ্ছু সত্যি করিনি। মেয়েটা এমন করে কান্নাকাটি করছে যে ওর কান্নায় আমি আর রাগ করে থাকতে পারলাম না। চুপ করে বসে আছি। ও আমার হাতের মুঠোয় চুমু দিল, তারপর হুটহাট করে এসে আমাকে জড়িয়ে ধরলো। মেয়েটার আবেগ ইমোশনাল কথাতে আমি বারবার ভুলে যাচ্ছি বিয়েটা কিভাবে হলো। ওকে কিছু বলার মতো সাহসও পাচ্ছি না। মেয়েটা কাঁদলেই কেন কেন জানি বুকের মধ্যে ধপ করে ওঠে। শেষ পর্যন্ত একটা সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসে, তাও আবার আমার সিনিয়র খালাতো বোন। ভাবতেই কেমন যেন অজানা শিহরণ পুরো শরীরের মধ্যে বয়ে গেল। একটু বাদেই আমি বুঝতে পারলাম মেয়েটা আর কাঁদছে না। আমি প্রেমার মুখের দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ এলোমেলো চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। এই মায়াবী মুখের দিকে তাকিয়ে কালকে থেকে অনেক কিছু বলতে গেলেও পারছি না। মেয়েটাকে বেডে শুয়ে দিতে নিলে মেয়েটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আমার বুকের মধ্যে মুখ গুজে রাখলো। একটা সময় ওকে দেখতে দেখতে আমার চোখ জোড়া লেগে আসছিল। মেয়েটাকে এই অবস্থাতে বুকের মধ্যে একদম বিধা ছানার মতো মনে হচ্ছে। এতটাই আদুরি লাগছে কি বলবো। এই অবস্থায় যেন শিল্পী ওকে দেখলে রং তুলি দিয়ে একটা ছবি খুব সুন্দর করে এঁকে ফেলতো। জানি না কতক্ষণ তাকিয়েছিলাম। তারপর যখন হুঁশ ফিরল বুঝতে পারলাম আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। দুজনেই বেডে শুয়ে আছি। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে রেখেছে আষ্টে পৃষ্ঠে। হঠাৎ করে মনে হলো মেয়েটা ঘুমানোর আগে কি বলেছিল, আমাকে ভালোবাসে। কথাগুলো ভেবেই আমার ভেতরে একটা ভালো লাগা কাজ করলো।
আমার মাথা থেকে চলেই গেল মেয়েটা রাগী আর প্রচণ্ড পরিমাণে জেদে। এগুলো তো মুখের কথা, তারপরও মেয়েটা মন থেকে যে কতটা ভালো সেটাই আমি খুব ভালো করেই জানি। কারণ যতবার খালামণির বাসায় গিয়েছি ও আমার পেছনে লেগেছে। যখনই নানুর বাসায় গিয়েছি ওর সাথে খেলাধুলা থেকে শুরু করে সবসময় একসাথেই করেছি। তাই আমি মেয়েটাকে খুব ভালো করে চিনি। কিছুক্ষণ বাদে আমি ওকে বালিশে শুয়ে দিয়ে উঠে ফ্রেশ হয়ে এসে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। মিনিট 15 দাঁড়িয়ে আছি। খেয়াল করলাম এর মাঝে আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে। ঘন্টাখানেক বোধ হয় ঘুমিয়েছি। আর কিছুক্ষণ বাদে আমাদেরও নিচে যাওয়ার জন্য ডাকা হলো। বিয়েটা তাড়াহুড়োর ওপরে হয়েছে, তাই কমেন্ট্রি সেন্টারে রিসিপশনটা দেওয়া হয়নি। কিছুক্ষণ বাদে প্রেমার ঘুম ভাঙলো। ও উঠে যখন আমাকে পেল না, তখনই বেলকনির দরজা খোলা দেখে বেলকনিতে এসে দাঁড়ালো। মেয়েটার শাড়িটা ঠিক করে নিয়ে তারপর আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। প্রেমার এরকম কর্মকাণ্ডে কিছুটা হতবাক হলেও ওর দিকে একটু ঘাড়টা ঘুরিয়ে তাকাতে খেয়াল করলাম মেয়েটা ঘুম ঘুম চোখে আমার পিঠে মাথা ঠেকিয়ে আমাকে শক্ত করে 2 হাতে জড়িয়ে ধরে রেখেছে। আমি কিছু বলে ওঠার আগেই প্রেমা বলতে আরম্ভ করলো, জান, তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে সারা রুমে খুঁজে যাচ্ছি। জানো, আমার আমার খুব ভালো লাগছিল তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে। তোমাকে না পেয়েই তো ঘুমটা ভেঙে গেল। মেয়েটা এত স্বাভাবিকভাবে কথাগুলো বলছে যার জন্য মনে হচ্ছে যে বিয়েতে ও এক পায়ে রাজি ছিল। আমি এবার মেয়েটাকে ছাড়িয়ে নিলাম। তারপর স্বাভাবিকভাবে কথা বলার জন্য ওকে সামনে নিয়ে আসলাম। ওর মুখের দুপাশে হাত রেখে বললাম, আমার কথা শোনো, তুমি এই বিয়েতে আগে থেকে রাজি ছিলে তাই না? জেনে শুনে সবটা করেছো তাই না? মেয়েটা আমাকে জড়িয়ে নিয়ে তারপর সামনে থেকে জড়িয়ে। কাল রাতে তোমাকে কথাগুলো বলার পরও তুমি বিশ্বাস করনি। শোনো, আমি এরকম কিছু চাইনি, বিশ্বাস করো। তবে চেয়েছিলাম তোমাকে বিয়ে করতে, ভালোবেসে নিজের করে পেতে পেতে তো চেয়েছি, কিন্তু এরকম বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে নয়। ঈশান, তুমি কেন বিশ্বাস করতে চাইছো না জান? কাল থেকে যা হচ্ছে তাতে বিশ্বাস করাটা দায় হয়ে পড়েছে। আর তুমি যেসব কাণ্ড ঘটাচ্ছ তাতে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা। তার উপর আবার বললে তুমি আমাকে ভালোবাসো। এত সহজে সব কিছু মেনে নিলে আমাকে কথা বলার কোনো সুযোগই দিলে না, তাহলে কি করে বিশ্বাস হবে? এতগুলো শখ আমি সারা জীবনেও পাইনি। চেষ্টা করো, তাহলেই পারবে। আমি তো সবটা মেনে নেওয়ার চেষ্টা করছি। আমাকে বইয়ের নজরে দেখো, আমি তোমাকে যেমন স্বামীর নজরে দেখছি, ঠিক তেমন করে তুমি চেষ্টা করো, তাহলে ভালোবাসতে পারবে। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু রাগ আর জেদের কারণে সেটা প্রকাশ করতে চাইছো না ঈশান। আচ্ছা, আমি না হয় প্রকাশ করতে চাইছি না, কিন্তু আপনি আমার মধ্যে কি এমন দেখলেন যার জন্য আমাকে ভালোবাসেন? আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। শোনো, তুমি কেন বুঝতে চাইছো না ঈশান? ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কেন জানি আমাকে বুঝতেই চাও না। এত কিছু হওয়ার পরেও আমি তোমাকে ভালোবাসি ঈশান। অন্য কোনো ছেলে হলে এতদিনে আমার পেছনে পড়ে যেত, আর তুমি সামান্য আমাদের মাঝে এই কাজিনের সম্পর্ক বলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। কি বলবো জানি না, মেয়েটার এরকম কর্মকাণ্ডে আমি অবাক হয়ে যাই। মেয়েটা আমার পিঠে একটা চুমু দিয়ে আবারও শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ঈশান, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। আমি থাকতে পারছি না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার জীবনে তোমার ভালোবাসাটা খুব বেশি প্রয়োজন। তুমি কেন বুঝতে চাও না? তোমার ভালোবাসাটা আমার খুব বেশি প্রয়োজন ঈশান। যতদিন না এই সন্দেহ দূর হবে ততদিন পর্যন্ত আমি কিছুতেই তোমাকে ভালোবাসতে পারছি না। এসব বাজে কথা ছাড়ো। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না? ঈশান, তুমি তুমি জোর করে নিজের মনকে আটকে রাখতে চাইছো। মেয়েটা কথাগুলো বলে আমাকে ছেড়ে দিল। তারপর মেয়েটা আমাকে নিজের দিকে ঘোরালো। একটু উপরের দিকে চেয়ে আমার মুখের দুপাশে হাত রেখে চোখে চোখ রেখে বলল, ঈশান, আমার চোখের দিকে তাকাও, বলো এই চোখে তোমার জন্য ভালোবাসা দেখো না? আর তুমি আমাকে ভালোবাসো না? কোনো কথা বলতে পারলাম না। ওর চোখে অসহায়ত্ব আর আমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, যেটাতে আমি নিজেকে হারিয়ে ফেলছি, যেটাতে আমি কিছুতেই নিজেকে আটকে রাখতে পারছি না। ইচ্ছে করছে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে নিতে। কিছুক্ষণ যাবৎ চেয়ে রইলাম। এর মাঝে প্রেমার পা দুটো উঁচু করে আমার ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগোতে গেলেই আমি চোখজোড়া বন্ধ করে ফেললাম। সাথে সাথেই মেয়েটা আমার ঠোঁটজোড়া দখলে নিল। কিছুক্ষণ বাদেই আমার হাতগুলো অসাড় হয়ে আসলো। প্রেমা নিজেই আমার হাতগুলো নিয়ে নিজের কোমরে রাখলো। মেয়েটা আমার সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো। এক হাতে আমার চুল, আরেক হাতে আমার ঘাড়ের পেছনে আঁকড়ে ধরে আমাকে কিস করছে। আমি কিছুক্ষণ বাদে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। মেয়েটাকে কাছে টেনে নিয়ে রেসপন্স করতে আরম্ভ করলাম। মিনিট 10 পরেই দুজনের হুঁশ ফিরতেই দেখলাম আমি আর প্রেমা দুজনে একদম দেয়ালের সাথে লেপ্টে আছি। মেয়েটা আমার বুকের সাথে মিশে আছে। লজ্জা পেয়ে আমি রুমে চলে আসলাম।
কেন জানি মনে হচ্ছে এসব কি করছি। আমি সেটা নিজেও জানি না। মেয়েটার এমন এমন ধারা পাগলামিতে কেন জানি আমি নিজেকে আটকে রাখতে পারছি না। সবসময় প্রেমার এমন হঠাৎই আধুনিক কর্মকাণ্ডে ওর সাথে সায় দিতে বাধ্য হচ্ছে। এমন করে আরো কয়েকটা দিন গেল। এর মাঝে একদিন খাবার টেবিলে আব্বু বলতে লাগলো, অনেক দিন তো হলো বাসায় বসে রইলে, এখন অন্তত কলেজে যাওয়া শুরু করো। আর না হলে যদি তাও না ইচ্ছে হয়, তাহলে ব্যবসাটায় একটু হাত লাগাও। তোমার বউ কারোর কাছে বলবে কি করে তার স্বামী বেকার ঘুরে বেড়াচ্ছে? আব্বু, আমার কোনো সমস্যা নেই, ও যেমন খুশি চলতে পারে। তাছাড়া আর এখানকার দিনে এগুলো নিয়ে কেউ জিজ্ঞেস করে না। তুমি খামোকা টেনশন করো না, ওকে আমি এ বিষয়ে জোর করতে চাই না। ওর যখন যেটা ইচ্ছে সেটাই করবে। তোমাদের ছেলে ভাবে বিয়ে করার পর থেকে ওর স্বাধীনতার সব শেষ হয়ে গেছে। আমি এমন কিছু ওকে জোর করে করাতে চাই না। প্রেমার মুখে আব্বুকে আম্মু ডাক শুনে আমি কিছুটা অবাক হলাম। আব্বু আম্মুকে কখনো বিয়ের পর থেকে এখন অব্দিও আব্বু বলে ডাকেনি, কিন্তু আজকে ডাকছে। আব্বু কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলো, দেখো, তোমরা যেটা ভালো বুঝো করো, তবে পরবর্তীতে কিন্তু এই নিয়ে কোনো অশান্তি আমি দেখতে চাই না। আমি ভাবতে লাগলাম কি বলবো কিংবা কি করা দরকার। পরদিন যখন ঘুম থেকে উঠলাম, খেয়াল করলাম প্রেমা আমার পাশে বসে আছে। আমাকে চোখ খুলতে দেখে বলল, উঠে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য নাস্তা তৈরি করছি, দুজনে একসাথে কলেজে যাব। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুজনে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে বেরোলাম। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, প্রেমা কি তাহলে ইচ্ছে করে আমাকে এরকম পরিস্থিতির মধ্যে ফেলেছে, নাকি ওর কোনো দোষ ছিল এসবে? বিয়েটা কি জোর করে করলো, নাকি কোনো প্ল্যান ছিল এর পেছনে? ভাবতে ভাবতে কলেজে পৌঁছে গেলাম। সারা রাস্তা প্রেমার কথা বললেও আমাকে অন্যমনস্ক দেখে আর কোনো কথা বলেনি। কলেজে এসে বাইকটা থামাতে মেয়েটা কোনো কথা না বলে ক্লাসের দিকে চলে গেল। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। অন্যদিন হলে জড়িয়ে ধরে হাজারটা চুমু দিত মেয়েটা, কিন্তু আজকে তার ছিটে ফোটাও করলো না। কিছুক্ষণ বাদে ক্লাসে চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। বারবার ইচ্ছে করছে মেয়েটাকে গিয়ে একবার দেখে আসতে। যেই বাবা সেই কাজ। বন্ধুদের নিয়ে চলে আসলাম প্রেমার ক্লাসের সামনে। খেয়াল করলাম প্রেমা ওর বান্ধবীদের সাথে হাসাহাসি করে কথা বলছে। দূর থেকে এই বিষয়টা প্রেমার বান্ধবী দেখে ওকে বলল, প্রেমা, দেখ তোর হাজবেন্ড আসছে তোকে দেখার জন্য। দুলাভাই তোকে কত ভালোবাসে দোস্ত। ভালোবাসে না ছাই, আমাকে একটুও কাছে টেনে নেয় না, সব সময় আমাকে দূরে সরিয়ে দেয়। সেই ছোট্ট থেকে ওকে ভালোবেসে এসেছি, আর ও আমাকে যেন ইগনোরই করতে পারলে বাঁচে। এমন কিছু নয় রে দোস্ত, দেখ তোর দিকেই তাকিয়ে আছে, নিশ্চয়ই তোকে দেখতে আসছে। এতদিন ধরে একসাথে আছে, এখন হয়তো একটু একটু করে তোকে ভালোবাসতে শুরু করেছে। তাছাড়া বিয়েটা এমন হুটহাট করে হলো, ও হয়তো ভাবতেও পারেনি এমন কিছু হবে। ওর মনে একটা অন্যরকম সন্দেহ কাজ করছে। আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই তোর মিশনটা চালিয়ে যা। মেয়েটা একবারও আমার দিকে তাকালো না। ওর বান্ধবী দেখে বিষয়টা বললেও আমার দিকে তাকালো না। বিষয়টা খারাপ লাগলো। ক্লাসরুমে চলে আসলাম। বারবার ক্লাসের সামনে গিয়ে প্রেমাকে দেখে এসেছি। সবগুলো ক্লাস শেষ হতেই আমি বাইকের সামনে এসে অপেক্ষা করতে লাগলাম। একটু বাদে প্রেমা আসলো। এসে কোনো কথা না বলে দাঁড়িয়ে রইল। আমি বাইক চালাচ্ছি আর প্রেমা আমার পেছনে বসে আছে। আমার থেকে কিছুটা দূরে মেয়েটা। এখন আর আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেনি। ভালো লাগছে না কিছুই। যখনই বাইরে বেরিয়েছি প্রেমা আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে, কিন্তু আজকে তা করলো না। আমি বাইকের লুকিং গ্লাসে ওকে দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? এমন চুপচাপ আছো কেন? শরীর খারাপ করছে? আমার কি হয়েছে সেটা খোঁজ খবর তোমার রেখে কি লাভ? তুমি তো আমার প্রতি বিরক্ত, তাই চাইছি না তোমাকে আর বিরক্ত করতে। এমন করে কথা বলছো কেন? কেউ তোমাকে কিছু বলেছে? সেসব জেনে তুমি কি করবে? বাইক চালাচ্ছ, বাইক চালাও। মেয়েটা এমন করে কথা বলছে কেন কিছুই বুঝতে পারছি না। বাসায় চলে আসলাম। প্রেমা বাইক থেকে নেমে এক মুহূর্ত দাঁড়ালো না। আমি ফ্রেশ হয়ে এসে দুপুরে খাবার খেয়ে একটু ঘুমালাম। তারপর বিকেলের দিকে বাইরে আসলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম। 8টা বেজে গেল। এখন পর্যন্ত প্রেমা একটা কল অবধি দেয়নি। তাই বাসায় চলে আসলাম। এসে দেখি প্রেমা রুমে শুয়ে আছে। লাইটটা অফ করে দিয়ে লাইট জ্বালাতে চোখে পড়লো মেয়েটা চুপচাপ শুয়ে আছে। ওর সামনাসামনি এসে দাঁড়ালাম। অসময়ে শুয়ে আছে তাই বললাম, অবেলায় লাইট রুমটা অন্ধকার করে শুয়ে আছো কেন? শরীর খারাপ করছে? প্রেমা কোনো কথা বলো না। আমি ওর পাশে বসে কপালে একটা হাত দিয়ে দেখলাম না, শরীর তো ঠিকই আছে। ও উঠে বসলো আর বলতে আরম্ভ করলো, এত নাটক করতে হবে না ঈশান, তোমাকে আমি কোনো কিছুর জন্য জোর করতে বলিনি। দায়িত্বের জন্য তোমাকে এইসব
করতে হবে না। হঠাৎ মেয়েটার কি হলো সেটাই তো বুঝতে পারলাম না। কিছু বলতে যাব তার আগে মেয়েটা উঠে বাইরে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এমন করে পুরো একটা সপ্তাহ কাটলো। এখন কেন জানি ওর অবহেলা নিতে পারছি না। অসম্ভব রকমের খারাপ লাগা কাজ করছে। কয়েকদিন পর আব্বু অফিসে যাওয়ার কথা বললে আমিও রাজি হয়ে গেলাম, কারণ মেয়েটার এরকম অবহেলা আমার ভালো লাগছে না। প্রেমাকে যতই জিজ্ঞেস করি কি হয়েছে, কি জন্য এমন করছে, ও কিছুই বলছে না। রাতে এখন আর আমার বুকে শোয় না, সব সময় দূরে দূরে থাকে। আমার এসব কিছু ভালো লাগছে না। আমি চাইছি প্রেমার সাথে কথা বলতে। গত 7 দিন হলো অফিসে যাচ্ছি, এর মাঝে আর কলেজে যাওয়া হয়নি। প্রেমা প্রতিদিন বাসার গাড়ি নিয়েই কলেজে গেছে। আজকে ভাবলাম কলেজে গিয়ে মেয়েটার সাথে দেখা করব, আর ক্লাসগুলো শেষ করে বাসায় আসবো। প্রথমে অফিসের দিকে গেলাম, কিছুক্ষণ কাজ করে তারপর অফিস থেকে বেরিয়ে কলেজের দিকে চলে গেলাম। কলেজে গিয়ে দেখলাম ক্লাস বসে গেছে। আমিও 2টো ক্লাস করে বেরোলাম। ক্লাসের সামনে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু প্রেমাকে দেখা যাচ্ছে না। ক্লাসের সামনে এসে দেখলাম প্রেমা ক্লাসে নেই। আমি কিছুক্ষণ এগিয়ে এদিকে ওদিকে খুঁজলাম। এরপর প্রেমার বান্ধবী নীলার সাথে আমার দেখা হলো। আমি ওকে দেখে হেসে বললাম, আপু কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো, কিন্তু তুমি হঠাৎ এখানে? না, ভাবছিলাম যে প্রেমাকে দেখতে পাচ্ছি না, ও কোথায় গেছে বলতে পারেন? না মানে আসলে কিছু হয়েছে আমাকে বলুন তো, কোনো সমস্যা হয়েছে? আপনার বান্ধবী কয়েকদিন যাবৎ আমার সাথে খুব মিসবিহেভ করছে, আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি এতই অবহেলা করবে, এতই যদি আমার প্রতি অতিষ্ঠ, তাহলে বিয়ে কেন করেছিল? একটু কথা বলতেই পারছি না ওর সাথে। মেয়েটা কেমন আমতা আমতা করতে লাগলো, চোখে মুখে কেমন যেন অন্যরকম ভয় কাজ করছে। বুঝতে পারলাম না কি হয়েছে, তাই আবারও জিজ্ঞেস করতে মেয়েটা বলল, ভাইয়া প্রেমা মনে হয় ক্যান্টিনের দিকে আছে, আপনি গিয়ে দেখুন, ওখানে গেলে ওকে খুঁজে পাবেন। এক মুহূর্ত দেরি করলাম না। প্রেমার সাথে দেখা করার জন্য এই একটাই সুযোগ, মেয়েটাকে ভালোভাবে বুঝিয়ে কথা বলতে হবে। ক্যান্টিনের সামনে আসলাম, তারপর এদিক ওদিকে তাকাতেই খেয়াল করলাম ক্যান্টিনের শেষ দিকটায় একটা ছেলের সাথে প্রেমা বসে আছে। এমন কিছু দেখে চুপচাপ দাঁড়িয়ে গেলাম। প্রেমার সাথে ছেলেটা মুখোমুখি বসে আছে। প্রেমাও ছেলেটার দিকে তাকিয়ে আছে, যেমন করে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কতদিনের চেনা। এমন কিছু দেখে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এই মুহূর্তে কি বলবো, কি বলা উচিত জানি না। এর মাঝে আরেকটু এগিয়ে গিয়ে শুনতে পেলাম ওর সামনে থাকা ছেলেটা বলছিল, এত ঝামেলা করে বিয়েটা করার কি দরকার ছিল? বিয়েটা না করলেও তো পারতে। খামোখা দুজনকে এরকম একটা পরিস্থিতিতে পড়ে বিয়েটাতে জড়াতে হলো। আর এখন বাদ দাও ওইসব কথা। আমি ওকে নিয়ে আর ভাবতে চাই না। ওর যা ইচ্ছে তাই করুক। আমি এখন আর আমার আর কিছু শোনার ইচ্ছে হলো না। বুঝতে পারলাম ছেলেটার সাথে প্রেমার অনেক বেশি সখ্যতা। আমার সাথে প্রেমা গত 15টা দিনে কথা বলেনি, কেন জানি ইচ্ছে করলো না এসব শুনতে। ক্যান্টিন থেকে যখন বেরোবো, দেখি নীলা এসে সামনে দাঁড়িয়েছে। আমি পাশ কাটিয়ে চলে আসলাম, কথা বলার সুযোগও দিলাম না। বাসায় চলে আসলাম। ভালো লাগছে না কিছু। আমার বউ কিনা অন্য কারোর সাথে কথা বলছে, শেষ পর্যন্ত অন্য একটা ছেলের সাথে এত সহজেই মিশে গেল। ও নাকি কোনো ছেলের সাথে কথাই বলে না। তার উপর আজকে ছেলেটাকে ওর কাজিন নয়, ওর যতগুলো কাজিন আছে আমি সবাইকে চিনি। তাহলে এই ছেলেটা কে? এই ছেলেটার সাথে ওর কিসের এত কথা? কিছুই ভালো লাগছে না। বাসায় এসে বিছানায় কিছুক্ষণ শুয়ে রইলাম। ভেতরে কেমন যেন একটা অন্যরকম খারাপ লাগা কাজ করছে। এদিক এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে পুরো রুম জুড়ে পায়চারি করছি। চোখগুলো লাল হয়ে যাচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম ওই ছেলেটার থেকে আমাকে কোনো অংশে খারাপ দেখতে। কিছুতেই কিছু বুঝতে পারছি না। ওয়াশরুমে চলে গেলাম, শাওয়ার ছেড়ে দিলাম। মাথাটা গরম হয়ে আছে, কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এই মুহূর্তের জন্য মনে হচ্ছে প্রেমার কাছে হয়তোবা এই বিয়েটার কোনো মানেই নেই। আমি যখন ওয়াশরুম থেকে বেরোলাম, দেখি প্রেমা রুমে বসে আছে, শুকনো কাপড় পরে। বাইকের চাবিটা নিয়ে যখনই বের হতে নেব, প্রেমা এসে আমার সামনে দাঁড়ালো। পাশ কাটিয়ে চলে যেতে নিলে প্রেমা বলতে লাগলো, তুমি নাকি কলেজে গিয়েছিলে? হ্যাঁ তো? না মানে আসলে নীরা বললো তুমি আমাকে খুঁজছিলে, তাহলে দেখা করলে না কেন? তোমার খোঁজ খবর নেওয়ার মানুষের তো আর অভাব নেই, তাহলে আমার এত খোঁজ নেওয়ার কি দরকার? আমি কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে আসতে গেলে প্রেমা আমার হাতটা ধরলো। সাথে সাথে আমি হাতটা ছাড়িয়ে নিলাম। আমাকে কিছু বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। কেন এত অবহেলা, কেন এত নীরবতা, সেটা আমার জানা হয়ে গেছে। 1 মাসেই ভালোবাসাটা শেষ হয়ে গেছে, তাই না? এসে তুমি ভুল বুঝছো। তুমি আমার কথাটা শোনো। বলছি তুমি আমাদের অমন করে দেখে। আমি কোনো কিছু ভুল বুঝিনি, যা বুঝেছি সবটা ঠিকই বুঝেছি। এমন কোনো মহৎ কাজ আপনি করেননি যেটা আমাকে সঠিক বুঝতে হবে। আমার সামনে থেকে সরে দাঁড়ান।
আমাকে আমার মতোই চলতে দেন। কথাগুলো বলে বেরিয়ে আসলাম। প্রেমা পেছন থেকে কয়েকবার ডেকেও আমাকে পেল না। বাইরে এসে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাত 10টা বাজতেই বন্ধুরা চলে গেল। আমি এখনো একটা টং দোকানে বসে আছি। আম্মু কয়েকবার কল করেছে, রিসিভ করিনি। এর মাঝে প্রেমা মাঝে কতবার কল করেছে তা ঠিক নেই। যতবার করেছে ততবারই আমি কলটা কেটে দিয়েছি। মেয়েটা হাজারবার মেসেজ করেছে, কোনো কিছুই দেখেনি। 11টার দিকে আব্বু কল দিতেই ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ আব্বু, আমি আসতেছি, একটু কাজ ছিল তাই আর কি। কাজ ছিল বলে কারোর সাথে কি কথা বলা যায় না? নাকি ফোনটা রিসিভ করে বলা যেত না? তুমি জানো তোমার জন্য প্রেমা কত টেনশন করছে? আর তোমার আম্মু, সে তো প্রায় অস্থির হয়ে গেছে। এখনই বাসায় এসো। আর কোনো কথা না বলে কলটা কেটে দিলাম। বাসে আসলাম। দরজা খুলতেই আমি ভেতরে প্রবেশ করলাম। প্রেমা আমার থেকে দূরে দাঁড়িয়ে আছে। পাশ কাটিয়ে দূরে চলে এলাম। এসে কোনো রকম ফ্রেশ হয়ে নিচে আসলাম। প্রেমা এখনও দাঁড়িয়ে আছে দূরে। আমি নিজের মতো করে খাবার খেয়ে রুমে চলে আসলাম। প্রেমা কোনো কথা বলো না। রুমে এসে কোনো রকমে শুয়ে পড়লাম। প্রেমা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, ঈশান আমার কথাটা তো শুনবে। আমি তো ওর সাথে কথা বলছিলাম, তখন তুমি। আমি আপনার কাছ থেকে কোনো এক্সপ্লেইন শুনতে চাইনি, আর কিছু জিজ্ঞেসও করিনি। আপনার যা মনে হয় তাই করেছেন, আর আমার যা মনে হচ্ছে তাই করছি। আর কালকে থেকে যা ইচ্ছা তাই করব। আমাকে নিয়ে আপনার এত না ভাবলেও চলবে। আর বারবার এত কল করে কি বোঝাতে চাইছেন আপনি? আমি তো সেটাই বুঝতে পারছি না। মেয়েটা চুপ করে আছে। ও কিছু বলার আগেই আমি বললাম, খারাপ লাগছে আমার এখন, অন্তত কথা বলবেন না, আমি একটু ঘুমোতে চাই। মেয়েটা কিছু বলল না। আমার গালে ও কপালে হাত দিতে গেলে আমি সরিয়ে দিলাম। আপনার স্পর্শ তো দূরে থাক, আপনার সাথে কথাও আমার বলতে ইচ্ছে করছে না। মেয়েটা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর লাইটটা অফ করে দিয়ে এসে আমার পাশে শুয়ে পড়লো। মাঝরাতের দিকে খুব জ্বর আসলো। কখন যে জ্ঞান হারিয়ে গিয়েছি জানি না। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো বুঝতে পারলাম কেউ আমার বুকের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে। আমি নিজের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। আমার শরীর তো কিছুই নেই, এমনকি প্রেমা শরীরেও কিছু নেই, শুধু একটা চাদরে দুজনের শরীরটা মোড়ানো। মেয়েটা আমার বুকের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে। আমার শরীরে বিভিন্ন জায়গায় লিপস্টিকের ছাপ, আর ওর শরীরে অসংখ্য কাপড়ের দাগ, যেগুলো দেখে বুঝতে আর বাকি রইল না রাতে কি হয়েছে। কিন্তু আমার কি হয়েছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি? হঠাৎ করে কি এমন হলো যার জন্য এরকম নিজেকে আটকে রাখতে পারিনি? কিন্তু শোবার পর তো আর কিছু খেয়ালই করিনি। তাহলে এগুলো করলাম কখন? কোনো রকমে উঠে বসলাম। এর মাঝে প্রেমার ঘুম ভাঙতে ও উঠে বসে। তারপর চাদরটা জড়িয়ে নিয়ে আমার গালে ও কপালে হাত দিয়ে বলতে আরম্ভ করলো, ঈশান শোনো, তুমি ঠিক আছো? আমাকে বলো যদি খারাপ লাগে। না, খারাপ লাগছে না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি আমার এত কাছে আসেন কি করতে? আমার যতদূর সম্ভব মনে পড়ছে তাতে আমি আপনার কাছে আসিনি। তাছাড়া ঘুমানোর পর আমার আর কিছু মনে নেই। ঘুম ভাঙতে এইসব কি দেখছি? আপনি জোর করে আমার কাছে এসেছিলেন তাই না? কথাগুলো বলতে মেয়েটা কিছুটা লজ্জা পেল আর মাথা নিচু করে নিল, আর মিনমিন কণ্ঠে বলল, না মানে, আসলে রাতে তোমার জ্বর এসেছিল। তুমি হয়তোবা কাল অনেকক্ষণ যাবৎ শাওয়ার নিয়েছো, তাই তাতেই জ্বর এসেছে। আমি তোমার মাথায় অনেকগুলো জলপট্টি দিই, তারপরে যখন জ্বর কমছিল না তখন মাথায় পানি ঢেলছিলাম, আর তাতেই তোমার শরীরটা ভিজে যায়, তাই আমি টি শার্টটা খুলে দিয়েছিলাম। কিন্তু তারপর যখন জ্বর কমছিল না তখন উপায় না পেয়ে তোমাকে জড়িয়ে ধরতে শুরুতে বাধ্য হয়েছিলাম। তুমি আমার কাছে এসেছিলে, এরপর আমি আর বলতে পারবো না এসব, সবটা তুমি করেছো। তুমি আমার এতটাই কাছে এসেছিলে যে আমি নিজের মধ্যেই ছিলাম না, সবটা তুমিই করেছো। আমার জ্বরে ছিল তাই হয়তো বা আমার ছিল না। তাহলে আপনি আমার কাছে কেন এসেছিলেন? আপনি আমাকে সঙ্গ দিয়েছেন, না হলে এরকম ভুলভাল কিছু একটা হতো না। আমি এরকম কিছু চাইনি তোমাকে বলবো। তাছাড়া এত সংকোচের কি আছে? আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝে এরকম কিছু হতেই পারে। তোমার শরীর খারাপ করেছিল, আর স্ত্রী হিসেবে আমার কর্তব্য ছিল তোমার কাছে আসা, তোমার সেবা করার। জ্বর কম ছিল না বলেই তোমাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। ভেবেছিলাম যদি শরীরের কিছুটা উত্তাপ কমে। কখন যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি জানি না। তোমাকে সঙ্গ দিতে গিয়ে নিজেই পাগল হয়ে গেছিলাম, আর তারপর এসব হয়েছে। আপনি কি পাগল? দুদিন আগে হলেও আপনি আমার সাথে থাকবেন না, আর পরে হলেও থাকবেন না, তাহলে কেন আমার সাথে এরকম কিছু করলেন? আপনি নিজে থেকে এসে এসব করতে আমাকে সায় দিয়েছেন। আমি নয় একটা ছেলে, আমার কোনো কিছু কন্ট্রোলে ছিল না, আর কালকে রাতে আমার হুঁশ ছিল না, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু আপনি কেন সায় দিয়েছেন আমার সাথে? মেয়েটা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি আমি তোমার সাথে থাকবো না মানে?
কোথায় যাবো ঈশান? তুমি আমাকে ছেড়ে দেওয়ার কথা। মেয়েটা কথাগুলো বলেই কান্না করে দিল। দুই হাতে চাদরটা মুখে চেপে ধরে কান্না করতে লাগলো। জানি না কি বলবো। কাল প্রেমা ওই ছেলেটাকে যা বলছিল তার উপর আমার শেষ কয়েকটা দিন মনে হচ্ছিল এই বিয়েতেও খুশি না, শুধু দুদিন আমার সাথে একটু অভিনয় করেছে। তাই বলতে আরম্ভ করলাম, আরে আপনি কাঁদছেন কেন? আপনি না ওই ছেলেটাকে ভালোবাসেন? তাহলে আমার সাথে থাকবেন কেন? আপনি আমাকে তো ছেড়েই দিবেন তাই না? আমি আপনাকে কি ছাড়বো? ওটা আপনারই করার কথা। আমি কথাটা বলে শেষ করতে পারলাম না। প্রেমা আমার মুখের ওপর হাত চেপে ধরে বলতে আরম্ভ করলো, ঈশান, তুমি ভুল জানো, ও আমার ফ্রেন্ড। আমাকে মন খারাপ করে থাকতে দেখে ও আমার সাথে কথা বলার জন্য এসেছিল, তাই দুজনে ক্যান্টিনে গেছিলাম। ওই কলেজে কেউ না। আমি তোমাকে ভালোবাসি ঈশান, অন্য কাউকে নয়। তুমি শুধু শুধু আমাদের ভুল বুঝছো। নীলা ভয় পেয়েছিল যে আমাদের একসাথে দেখলে হয়তো তুমি ভুলভাল কিছু একটা ভাববে। পুরো কথাটা না শুনে তুমি আমাদের সত্যিই ভুল বুঝলে, আর এরপরে এরকম কিছু হলো। আমি কয়েকদিনে তোমাকে ইগনোর করেছি, এই জন্যই যেন তুমি আমাকে একটু হলেও ভালোবাসো সেটা প্রকাশ করো, কিন্তু সেটা তো করোনি। উল্টো আমাকেই কষ্ট দিয়েছো, নিজেও ডাক দেখিয়েছো। ঈশান, এখনো কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তুমি কথা বলছো না তাতেই আমি বুঝতে পারছি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। ঠিক আছে, ঠিক আছে, আমাকে বিশ্বাস করতে হবে না, কিন্তু কিন্তু নিজেকে কেন কষ্ট দিচ্ছ? এত কিছুর পরও কি তুমি বুঝতে পারছো না আমাকে আমাকে ভালোবাসো? কি বলবো, কি বলা উচিত জানি না। মেয়েটাকে কি করে বোঝাবো? সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, সেজন্য অন্য কারোর সাথে ওকে নিতে পারি না। কথাগুলো ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস পেলাম। প্রেমা আমার দিকে ঘুরে আমার মুখের দুই পাশে হাত রাখলো। চোখে চোখ রেখে মেয়েটা বলতে লাগলো, আমার চোখের দিকে তাকাও ঈশান, বলো তুমি আমাকে ভালোবাসো না? আমাকে ছাড়া থাকতে পারবে? আমি তাহলে সত্যি তোমার লাইফ থেকে চলে যাব। আমি তোমাকে অন্য কারোর জন্য ইগনোর করিনি। যা আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম তোমার অবহেলাটা আমাকে কতটা কষ্ট দেয়। আমি এতবার করে এই একটা মাসে তোমার কাছে আসার চেষ্টা করলাম, কিন্তু তুমি আমাকে নিজে থেকে ভালোবাসোনি। মানুষ নিজের বউকে তো একটা দিনের জন্য হলেও একটু ভালোবাসে, কিন্তু তুমি আমাকে নিজের থেকে কখনোই জড়িয়ে ধরো না। আমি সবসময় তোমার কাছে আসি, আর তুমি কেমন যেন না ছিটকে দূরে সরে যাও। আমি তোমাকে হাজারবার বলেছি তোমাকে ভালোবাসি, তারপরও তুমি সেটা বিশ্বাস করো না কেন? জান, কিছু বলতে পারলাম না। তার আগে চোখ গেল প্রেমার বুকের দিকে। একই, ওর শরীর থেকে চাদরটা পড়ে গেছে। আমি ওর দিকে তাকাতেই প্রেমা আমাকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে দেখে নিজের দিকে তাকিয়ে যেন লজ্জা একদম মরে যাচ্ছিল। মেয়েটার সাথে সাথে বুকের উপর চাদরটা চেপে ধরে আমার বুকে মুখ লুকিয়ে ফেললো। বুকে কিলঘুষি মারতে মারতে বলতে আরম্ভ করলো, কুত্তা হারামি, তুই আমার সব সব দেখে নিয়েছিস, এখন আমার কি হবে? কথাটা বলে মেয়েটা ফুপিয়ে কাঁদতে লাগলো আর আমার বুকে আঘাত করতে লাগলো। আমি ওকে থামানোর জন্য বুকের সাথে চেপে ধরলাম। রাতে যা হবার হয়েছে, আর এখন সবটা ভুল ভেঙে গেছে। কেন যে মেয়েটা আমাকে এমন কষ্ট দিল, খুব খারাপ লেগেছিল এই কয়েকটা দিনে। মেয়েটাকে বুকের সাথে চেপে ধরলাম। এতদিন কষ্ট দিয়েছো, এর জন্য কালকে রাতে তুমিও শাস্তি পেয়েছো। দেখেছো তোমার শরীরে কি অবস্থা করেছি? মেয়েটা আবারও আমার বুকে কিলঘুষি মারতে লাগলো। আমি ওকে শক্ত করে চেপে ধরলাম আর মাথায় চুমু দিলাম। কেন কষ্ট দিলে আমাকে? আমাকে শাস্তি দিয়ে নিজেও তো শাস্তি পেয়েছো। তোমাকে বোঝাতে চাইছিলাম আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি তুমি কেন আমাকে একটাবারও বলোনি তুমি আমাকে ভালোবাসো? তোমার এই অবহেলাটা মানতে পারছিলাম না, আর আগে বুঝতে পারিনি তো ভালোবাসি, কিন্তু এখন বলছি ভালোবাসি পাগলি। মেয়েটাকে অনেকক্ষণ বুকের সাথে চেপে ধরে রাখলাম। একটা সময় দেয়াল ঘড়ির দিকে খেয়াল হতেই বুঝতে পারলাম অনেক বেলা হয়ে গেছে। তাড়াহুড়ো করে উঠে তারপর গোসল করে নিলাম। গোসল শেষে বাইরে এসে দুজনেই নাস্তা করে নিলাম। একটু পর আম্মু এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমাদের? এত বেলা হলো যে ঘুম থেকে উঠতে? প্রেমা, তুমি কলেজে যাবে না? আর ঈশান, তোমার অফিস নেই? আম্মু, তোমার ছেলের শরীরটা খুব খারাপ, কাল রাতে অনেক জ্বর এসেছিল, তাই ভাবছি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আগে সুস্থ হোক, তারপরে না হয় অফিসে যাবে। সে কি কথা? আমাদের একটাবার জানাবে না? ঈশানের এত জ্বর? এত রাতে তোমাদের জ্বালাতে চাইনি, সেজন্যই বলিনি। এখন ঠিক আছে, একটু পরে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। আমার এসব কিছু লাগবে না, এমনিতেই সেরে যাবে। সামান্য জ্বর, এতে আর কি বা হবে? প্রেমা আমার কথা শুনলো না। খাওয়া দাওয়া শেষ হতেই দুজনেই ডক্টর দেখাতে আসলাম। ডক্টর দেখানো শেষ করে এসে প্রেসক্রিপশনের ওষুধগুলো নিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে বসে আছি, এর মাঝে প্রেমা খাবার নিয়ে আসলো। মেয়েটা আমাকে দুপুরে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। আমি শুয়ে পড়লাম। একটু বাদে প্রেমা এসে দরজাটা আটকে দিল। বুঝতে পারলাম না মেয়েটার আবার
এখন কি মতলব? প্রেমা এসে আমার পাশে শুয়ে পড়ল, তারপর হুটহাটে আমার বুকের উপর শুয়ে পড়ল। মেয়েটা আমার বুকের থুতনি থেকে আমার চোখের দিকে তাকিয়ে আছে। ঠোঁট জোড়া এগিয়ে ওর কপালে চুমু দিলাম। চোখ জোড়া বন্ধ করে নিয়ে বলতে লাগলো, ঈশান, কালকে রাতে ভুল করে ভালোবেসেছিলেন, আজকে কি আমাকে সজ্ঞানে একটু ভালোবাসা যায় না শোনো? প্রেমা কথাটা বলে লজ্জায় লাল হয়ে গেল। আমি ওর চোখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম। ও মিনমিন করে আবারও কথাটা বলতেই আমি ওকে টেনে আরেকটু কাছে আনলাম। প্রেমার ঠোঁটজোড়া দখলে নিলাম, সাথে ও আমার টি শার্টটা 2 হাতে খামচে ধরলো। অসম্ভব রকমের রেসপন্স দিয়ে যাচ্ছে প্রেমা। মেয়েটাকে নিয়ে সুখের রাজ্যে পাড়ি দিলাম। ঘুম ভাঙলো বিকেলে দিকে। প্রেমার চুলের পানিগুলো আমার মুখে দিতেই উঠে বসলাম। ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। সাথে সাথেই প্রেমা বলল, ছি, এই অবস্থা তো আমাকে জড়িয়ে ধরেছো? আমি মাত্র গোসল করে আসলাম, যাও গোসল করে এসো, তারপরে যত পারো জড়িয়ে ধরে রেখো। নাটক করো না তো, আদর করছি। তখন তো আর এসব মনে ছিল না, তখন তো এত অস্বস্তি হয়নি। সারাক্ষণ জড়িয়ে ধরে রেখেছি, আর এখন জড়িয়ে ধরতেই ঘৃণা লাগছে। আরে বাবা, তুমি বুঝছো না, তুমি আমাকে জড়িয়ে ধরলে উল্টোপাল্টা কিছু হবে, তারপর আবার গোসল করতে হবে। এই অবেলায় আমি আর গোসল করতে পারবো না, তুমি একাই করে আসো, যাও। প্রেমাকে অতঃপর জড়িয়ে ধরে জোর করে গালে একটা চুমু দিয়ে উঠে গেলাম। মেয়েটা গাল ঠেলতে ঠেলতে আমাকে বকা দিতে লাগলো। আমি গোসল শেষ করে এসে দেখি প্রেমা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নিজেকে তৈরি করতে ব্যস্ত মেয়েটা। পেছনে গিয়ে জড়িয়ে ধরলাম। উন্মুক্ত পেটের উপর 2 হাত রেখে স্লাইড করলাম। ঘাড়ে চুমু দিতে মেয়েটা আমাকে নিজে থেকে ছাড়িয়ে নিল। বলতে আরম্ভ করলো, সবসময় খালি দুষ্টমি না, এখন ছাড়ো, এখন আর কিচ্ছু হবে না, শোনো, যাও ড্রেস পরে নাও, একটু পরে গিয়ে খাবার খেয়ে আসবো। দেখো সন্ধ্যা হয়ে গেছে, তোমার মেডিসিন খাওয়ারও সময় হয়ে গেছে। কি হয়েছে তোমার? এমন করে দূরে সরিয়ে কেন দিচ্ছ আমাকে? এই তো ভালোবাসা, ভালোবাসা করে পাগল করে ফেলতে। আর এখন আমি আদর করতে চাইছি, তুমি নিজেই কাছে আসতে চাইছো না। এখন ফুল লাইসেন্স পেয়ে গেছো, যখন তখন দুষ্টুমি করবে, আর সামান্য দুষ্টুমি থেকেই কিছু করবে। জান, এই অসময়ে আমি চাচ্ছি না এরকম কিছু হোক, তুমি যাও ড্রেস পরো প্লিজ। প্রেমার কথাতে বুঝতে পারলাম ও কি বোঝাতে চাইছে। মাঝরাতে বুকের ওপর ভারী কিছু অনুভব করতে না পেরে আশেপাশে হাতটা রাখলাম, কিন্তু প্রেমা নেই। চোখ খুলে মেয়েটাকে না দেখে বুকের ভেতরটা ধক করে উঠল। সাথে সাথেই আশেপাশে তাকালাম। ওয়াশরুমের দিকে তাকিয়ে খুঁজে পেলাম না। বেলকনির দরজাটা খোলা, তার মানে বেলকনিতে আছে। ওখানকার লাইটটা জ্বলছে। শব্দ না করে উঠে গেলাম। মেয়েটাকে পেছন থেকে এগিয়ে জড়িয়ে ধরবো ভাবছি, হয়তোবা ঘুম আসে না, তাই প্রেমা আমাকে জ্বালাতে চাইছে না। বেলকনির দরজার সামনে এসে দাঁড়ালাম। সাথে সাথে প্রেমার কথার শব্দ শুনতে পেলাম। ওপাশ থেকে কেউ একজন বলছিল, অবশেষে তোর প্ল্যান সাকসেসফুল হয়েছে। ঈশান তোকে ভালোবাসতে পেরেছে। এখন তোর সুখের সংসার ওকে নিয়ে সারাটি জীবন পার করে দিতে পারবি, আর ওকে হারানোর ভয় থাকবে না। তুই পারিও বটে, প্ল্যান করে যেমন করে ওকে বিয়েটা করলি, তুই বলে এটা সম্ভব হলো? সে আর বলতে, ওকে এতবার বোঝানোর চেষ্টা করেও পারছিলাম না, কি করব, লজ্জা লাগলো বলতে। তারপরে সেদিন যখন ওইরকম একটা প্ল্যান মাথায় আসলো, তখন ভাবলাম সেদিনের থেকে ভালো সুযোগ হয়তো বা আর কখনো পাবো না। তাই তো আমার বোনের বার্থডে পার্টিতে ওইরকম করে একটা প্ল্যান সাজিয়ে ওকে জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়েছিলাম। তারপর ওর কাছে গিয়ে সামান্য ওকে জড়িয়ে ধরে শুতেই আব্বু আম্মু এসে দেখলো। তারপরে আমাদের বিয়েটা হলো। কান্নাকাটিটা খুব করতে হয়েছে, নাহলে আমি ওকে কখনোই পেতাম না। প্রেমার এরকম কথা শুনে মাথায় আগুন ধরে গেল। শেষে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। এসব ওর সাজানো প্ল্যান ছিল, সেজন্য হয়তো বারবার তখন মনে হয়েছে এসব নিয়ে। কিন্তু প্রেমার ভালোবাসার কাছে আমি বারবার বরফ শীতল হয়ে গলে গিয়েছিলাম। ওকে কিছু বলতে গিয়েও পারিনি। আমি ওকে 1000বার জিজ্ঞেস করার পরও আমার থেকে সবটা লুকিয়ে গেছে। এসব শোনার পর আজকের চেয়ে মাথাটা ঠান্ডা রাখতে পারলাম না। প্রেমার পেছনে দাঁড়িয়ে থেকেই বললাম, ও তার মানে আমাকে ধোকা দিয়েছো। তুমি ব্ল্যাকমেল করে সবার সামনে আমাকে ছোট করে বিয়েটা করেছো, তাই না? প্রেমা, এমন একটা কাজ তুমি আমার সাথে কি করে করতে পারলে? আমি কথাটা বলতে প্রেমার হাত থেকে ফোনটা পড়ে গেল। ও সেদিকে না থেকে আমার দিকে এগিয়ে আসলো। কিছু বলে ওঠার আগেই আমি ওকে হাতের ইশারায় থামিয়ে দিলাম। তোমার দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। প্রেমা, তুমি আমার সাথে এরকম বাজে একটা অভিনয় করতে পারলে? ভালোবাসা নিয়ে তুমি আমাকে ঠকালে। মিথ্যে ভালোবাসার কথা বলে তুমি আমাকে ভুলিয়ে রেখেছো, যেন আমি ওগুলো নিয়ে না ভাবি। এত বড় একটা নোংরা প্ল্যান তুমি সাজালে কি করে? যাকে ভালোবাসি সে আমাকে এত বড় একটা ধোকা দিয়েছে। প্রেমা আমার একটা হাত 2 হাতের মুঠো নিয়ে বলতে আরম্ভ করলো, বিশ্বাস করো ঈশান, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি তোমাকে ভালোবাসতাম অনেক আগে থেকেই, তারপরেও বলতে পারছিলাম না। এরকমটা না করলে তুমি আমাকে কখনোই বিয়ে করতে না।
একে তো আমি তোমার কাজিন, তার উপরে সিনিয়র, সেজন্য আমাকে দূরে সরিয়ে দিতে। প্লিজ আমাকে ভুল বোঝো না, আমি এরকমটা করতে বাধ্য হয়েছি। এখন তো তুমিও আমাকে ভালোবাসো, প্লিজ ঈশান আমাকে দূরে সরিয়ে দিও না। আমি আমি কিন্তু সত্যি কষ্ট পাবো তোমার থেকে দূরে গিয়ে। তুমি ভাবলে কি করে এরকম একটা ধোকা দেওয়ার পরও আমি তোমাকে ভালোবাসবো? তুমি অন্যায় করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। আমি আর তোমাকে এই বাড়িতে রাখবো না, কালই তোমাকে বাসায় পাঠিয়ে দেব। তোমার আব্বু আমার আব্বুকে অনেক কথা শুনিয়েছিল না সেদিন? এখন সত্যটা আমি তোমার আব্বুকে বলবো, তারপর দেখবো তার মুখে এত কথা কোথায় থাকে। দোহাই তোমার, এ নিয়ে অশান্তি করো না। আমি তোমাকে ভালোবাসে বলে এরকমটা করেছিলাম ঈশান। তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দাও, তারপর আমার আমার বাসায় কিছু বলো না। আব্বু আম্মু কিংবা তোমার আব্বু আম্মুকে বললে ওরা অনেক বেশি কষ্ট পাবে, আমাকে সবাই ভুল বুঝবে। আমি কি করে এসব মেনে নেব? অনেক বেশি কষ্ট হবে ঈশান, তোমাকে ছেড়ে দেন, প্লিজ এরকম কিছু করো না। প্রচুর পরিমাণে রাগ হচ্ছে মেয়েটার ওপর, হাতটা জোর করে ছাড়িয়ে নিলাম। বললাম, আর এক মুহূর্ত তোমাকে আমার চোখের সামনে দেখতে ইচ্ছে করছে না। তুমি এমন একটা কাজ করতে পারলে আমার সাথে? সেদিন হাজার মানুষ আমাকে হাজার কথা শুনিয়েছে, সবার সামনে ছোট হয়ে গেছি আমি। আব্বু আম্মাকে সবাই কথা শুনতে হয়েছে। তুমি আমাকে ভালোবাসো সেটা বললেই হতো, আমি না মানলে আমার ফ্যামিলিকে বলতে, তাহলে ওরা তোমার কথা মেনে নিত। কিন্তু তুমি এমনটা না করে আমাকে সবার সামনে ছোট করে দিয়েছো, মেরে ফেলেছো আমাকে। আর আমি সবটা ভুলতে বসেছিলাম তোমাকে ভালোবেসে, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমি কথাগুলো বলে শেষ করতে পারলাম না, তার আগে এসে মেয়েটা আমাকে ঝাপটে জড়িয়ে ধরলো, কান্না করে বলতে আরম্ভ করলো, ঈশান আমি মরে যাবো, এরকম কিছু করো না প্লিজ। সবাইকে এইসব বলে আমাকে ছোট করে দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আব্বু আম্মু এইসব শুনলে অনেক বেশি কষ্ট পাবে। সেদিনের ওই ঘটনার পর না যত কষ্ট পেয়েছি, সত্যি জানার পর তার থেকে বেশি কষ্ট পাবে। তুমি না এখন আমাকে ভালোবাসো, এখন যদি সব কিছু বলো তাহলে সবাই আমাকে ভুল বুঝবে। তুমি কি চাও তোমার ভালোবাসার মানুষটা ছোট হয়ে যাক? আর কিছু বলতে পারলাম না। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাছে, আমি ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে ও আমাকে আঁকড়ে ধরে রাখলো। আমি বললাম, তুমি আমাকে ছাড়ো, তোমার সাথে কথা বলার ইচ্ছাও করছে না। তুমি আমার থেকে দূরে চলে যাবে, এটাই হবে তোমার জন্য শাস্তি। তুমি আমাকে ছোট করেছো না, সবার সামনে আমি তোমাকে ছোট করব না, কিন্তু তোমাকে সবসময় দূরে সরিয়ে রাখবো। প্লিজ আমার সাথে এরকম অন্যায় করো না ঈশান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, মরে যাবো সত্যি, নিজেকে শেষ করে দেবো। আমাকে হারিয়ে তুমি কি ভালো থাকতে পারবে ঈশান? ওর কথার পিঠে কিছু বলতে পারলাম না। প্রেমা আমার পায়ের কাছে বসে পড়লো, পা দুটো জড়িয়ে ধরতে ভেতরটা কেঁপে উঠলো। প্রেমা জোরে সোরে কান্না করছে। এই মাঝরাতে কান্নার শব্দটা হয়তো বাসা ছাড়িয়ে বাইরে চলে গেছে। মেয়েটার কান্নায় বুকের ভেতরটা কেঁপে উঠছে। আমি এক মুহূর্তের জন্য ভাবতে লাগলাম, ও এরকমটা না করলে হয়তোবা আমি ওকে ভালোবাসতাম না। এমন করে আমাদের বিয়েটাও হতো না। সিনিয়র বলে সবসময় দূরে থাকতাম। ওরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে হলেও মেয়েটা আমাকে ভালোবাসে। ছোটবেলা থেকে আমাকে সেটা বোঝানোর চেষ্টা করেছে, হাজারবার চেষ্টা করেও যখন পারেনি, তারপর হয়তোবা এরকম একটা কাজ করেছে। প্রেমার কান্না ভেজা কণ্ঠস্বর শুনে আমি থমকে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা আমার পা দুটো বাচ্চাদের মতো জড়িয়ে ধরে কান্নাকাটি করে যাচ্ছে। আমি ওকে উঠিয়ে নিলাম, ও আরো জোরে জোরে কান্না করতে লাগলো। জোর করে উঠিয়ে নিয়ে ওকে দাঁড় করাতে ও আবারও বলতে আরম্ভ করলো, আমি এরকম কিছু চাইনি ঈশান, তোমাকে ভালোবেসে কাছে পেতে চেয়েছি। আমার জায়গায় তুমি থাকলে ঠিকই এরকম কাজ করতে। আমি আমি তোমাকে কখনো হারাতে চাইনি ঈশান, আমাকে যা শাস্তি দেবে দাও, তারপরে আমার থেকে আমাকে দূরে সরিয়ে দিও না তোমার থেকে। আমি সত্যি মরে যাবো ঈশান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে হারিয়ে আমি কখনো ভালো থাকতে পারবো না। আব্বু আম্মু আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, তাই এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি। না হলে আমি তোমাকে হারিয়ে ফেলতাম। নিজের ভালোবাসার মানুষকে ছাড়া আমি কি করে ভালো থাকতাম? ঈশান প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। মেয়েটার এমন আকুতি মিনতিতে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইলাম। ভাবলাম যা হবার হয়ে গেছে, আমি ছোট হয়েছি, তারপরও এখন সবটা ঠিক হয়ে গেছে। এখন যদি সত্যিটা প্রকাশ করি তাহলে মেয়েটা অনেক বেশি কষ্ট পাবে, সবার সামনে ছোট হয়ে যাবে, ওর ভালোবাসাটা ছোট হয়ে যাবে, যেটা আবার হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা কাণ্ড ঘটেছে, তার জন্য একটু রাগ অভিমান করে ওকে একটু শাস্তি দিতেই পারি, তাই বলে ওকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দেওয়ার মতো ভুলটা তো আর করতে পারি না। এখন আমিও মেয়েটাকে ভালোবাসি। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। মেয়েটার চোখের পানি আর দেখতে ইচ্ছে করল না। আমি প্রেমার চোখের পানি মুছে দিতে মেয়েটা আমাকে ঝাপটা জড়িয়ে ধরলো। আমি ওকে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বললাম, আমার রাগ হয়েছিল পাগলি, কিন্তু তোমাকে কাঁদিয়ে তোমাকে দূরে সরিয়ে আমি এরকম কিছু করব না। ঠিক আছে, তুমি ভুল করেছো, বুঝতে পেরেছো, নাও
এখন হয়েছে, কান্নাকাটি থামাও, শাস্তি দেব, কিন্তু সেটা আমার কাছে রেখে। ঈশান, আমি তোমার সব কথা মেনে নেব। তুমি আমাকে যা বলবে তাই করবো, তারপর আমাকে দূরে সরিয়ে দিও না। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে বলল কথাগুলো। আমি ওর চোখের পানি মুছে দিলাম, তারপরও কেঁদেই চলেছে। পাগড়িটার চোখের পাতায় কিস করলাম, ঠোঁটে লম্বা করে চুমে খেলাম। মেয়েটা প্রতিবারের মতো আমার বুকে মুখ গুজল। আমি ওর মাথায় অসংখ্য চুমু দিয়ে বললাম, শাস্তি তো তোমাকে পেতেই হবে, এতে তুমি চাও বা না চাও। আর এমন শাস্তি দিব যে তুমি আমাকে ছেড়ে কখনো যেতে পারবে না। আমার বাচ্চার আম্মু হতে হবে তোমাকে, খুব শীঘ্রই হতে হবে। প্রেমা আমার কথাতে লজ্জায় আড়ষ্ট হলো, আরো শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে। আমি ওকে ছাড়িয়ে কোলে উঠিয়ে নিলাম। মেয়েটা লজ্জায় আর সংখ্যায় ভয়ে এখনো কান্না করে যাচ্ছে। আমি প্রেমাকে এনে বেডে শুয়ে দিলাম। ও ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া এগোতে নিলেই মেয়েটা লজ্জায় চোখ জোড়া বন্ধ করে নিল। এই যে আপনাদের বলছে, এরকম করে দেখার কিছু নেই। বউয়ের সাথে কি করবো সেটা না হয় আমাদের মাঝেই থাক। সবচেয়ে বড় কথা, ক্ষমা মহৎ গুণ। ক্ষমা করে দিতে পারলে জীবন সুন্দর। ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিয়ে, ছোট করে দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। আমিও প্রেমাকে দূরে সরিয়ে দিয়ে কখনো ভালো থাকতে পারবো না। মেয়েটা অন্যায় করেছে, তার জন্য ওর সাথে রাগ করে থাকবো, অভিমান করে থাকবো, ওকে ভালোবেসে কষ্ট দেব, তারপরও কখনো ওকে দূরে সরাবো না। এমন করে ওকে আপন করে নিলাম। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।